গভীর রাত। হৃদ নিজের রুমে সুইমিং পুলের সামনে কাউচের উপর বসে আছে নীল পানির দিকে নিজের দৃষ্টি স্থির রেখে। আজ মনটা বেশ চটপট করছে বউটার জন্য। একটা সময় সে বিয়ে ভালোবাসা থেকে দূরে দূরে থাকতো, কারণ এসব কিছুর উপর তার কোনো কালে ইন্টারেস্ট ছিল না। তার শুধু পাওয়া আর পাওয়া নিয়ে পাওয়ার নিয়ে খেলা করতে ভালো লাগতো। সেই জন্য নিজেকে কঠিন মনের অধিকারী বানিয়েছে হৃদ। কিন্তু দাদা দাদির জোরাজুরিতে তাদের দেওয়া ওয়াদা মায়ের পরিবারকে সেটা রক্ষাতের জন্য বাধ্য হয়ে মায়াকে বিয়ে করতে হয় হৃদের। বিয়ে অবধি সবই ঠিক ছিল, কিন্তু বিক্ষিপ্ত ঘটে বউকে ভালোবাসে। মায়ের জন্য কখন যে তার কঠিন মনে এর মধ্যে সুপ্ত ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারেনি হৃদ। এখন বউকে ভালোবেসে তার সাথে ভালো করে দুটো কথা বলতে পারছে না, সেই দাদাদের জন্য। অবশ্যই হৃদের নিজের দোষটাই বেশি, কারণ বারবার মায়াকে আঘাত করছে নানান কারণে। আর সেই জন্য হেনা খান হৃদের কাছে মায়াকে দিতে ভয় পাচ্ছে গভীরভাবে। হেনা খানের ধারণা হৃদ মায়াকে বারবার আঘাত করে থাকবে রাগের বশে। আর সেও যে বউকে ভালোবাসে বলে পরে আর মায়াকে আঘাত করবে না, তাও কিন্তু নয়। মা যদি হৃদকে কখনো ছেড়ে যাইতে চায়, তাহলে হৃদ মায়াকে আঘাত করতে দ্বিতীয়বার ভাববে না। সব কিছু বুঝতে পারে হৃদ, তাই তো নিজের দাদির সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে চাইতেছে না। কারণ হৃদের প্রাণটা যদি তার বউয়ের মধ্যে থাকে, তাহলে হেনা খানের প্রাণটা তারই বউয়ের মধ্যে আছে। তাই হৃদ আর তার দাদিকে বোঝাতে চায় যে সে এখন তার বউকে ভালোবাসতে শুরু করছে। সে এখন বউকে চায় সারা জীবনের জন্য। বউ ছাড়া সে বড্ড উন্মাদ হয়ে গেছে। এই সবটাই বুঝতে হবে হেনা খানকে। পরে হেনা খানের সুমতি পেয়ে বউকে আপন করে নিবে, তার আগে নয়। কথাগুলো বলে হৃদ পানের দিকে তাকিয়ে নিজের মনে মনে ভাবে নেয় একবার। পরে কিছুক্ষণ সুইমিং পুলের নীল পানির দিকে তাকিয়ে থাকা অবস্থায় হঠাৎ কপাল কুঁচকে এলো হৃদের। পরে নিজের মধ্যে কিছু একটা ভেবে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হনহন করে নিজের রুমের দরজা খুলে হেঁটে হেঁটে মায়ের রুমের দিকে ছুটে যায়। সে বাইরে থেকে মায়ের রুমের দরজা আটকানো ছিল বলে সেটা হৃদ সতর্কতার সাথে আস্তে করে খুলে মায়ের রুমের ভেতর প্রবেশ করে। মায়াকে এলোমেলোভাবে ঘুমন্ত দেখে কিছুক্ষণের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। পরে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নিয়ে আবারও উল্টো ঘুরে নিজের রুমের দিকে পা বাড়ায়। হৃদ মায়াকে কোলে তোলার সাথে সাথে মায়া খানিকটা নড়ে চড়ে উঠে আবার ঘাপটি মেরে ঘুমিয়ে পড়ে হৃদের বুকের মধ্যে। হৃদ হাঁটতে হাঁটতে মায়াকে বেশ কয়েকবার দেখে নেয় ঘুমন্ত অবস্থায়। নিজের রুমে ঢুকে আস্তে করে বেডের উপর শুয়ে দিয়ে নিজেও মায়ের পাশে শুয়ে পড়ে। শোয়ার সাথে সাথে মায়াকে টেনে নিজের বুকের উপর মায়াকে শুয়ে দিয়ে দু হাতে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ফেলে নীরবে হৃদ। পরে মায়ের মাথায় পরপর কয়েকবার আস্তে করে নিজের মাথার মধ্যে সবটি চেপে ধরে নিজের চোখ বন্ধ করে নেয়। হৃদের নিজেকে এখন বেশ শান্তি শান্তি লাগছে। মায়াকে নিজের বুকের মধ্যে পেয়ে কোনো এক প্রশান্তির ঢেউ যেন খেলা করছে হৃদের মনে। মায়া ঘুমটা হালকা হয়ে আসতে আড়মোড়া ভেঙে উঠে বসে হৃদের পেটের উপর, কারণ রাতে হৃদ মায়াকে নিজের উপর শুইয়ে রেখেছিল বাচ্চাদের মতো উবুর করে। সেই সকালে মায়া উঠে বসে হৃদের পেটের উপর দুই সাইডে দুই পা দিয়ে। হৃদ গভীর ঘুমে থাকায় মায়া কখন ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বসে, তখন হৃদের জড়িয়ে থাকা দুহাত আস্তে করে দুপাশে সরে যায়। মায়া নিজের দুহাত উপরে তুলে হামি দিতে দিতে চোখ খুলে সামনে তাকায়। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চমকে চারপাশে দ্রুত নিজের চোখ বুলে। চারপাশটা বেশ অপরিচিত লাগছে। খানিকটা ভড়কে যায় মায়ার। বিপদের আশঙ্কা ভেবে শুকনো ঢোক গিলে নেয় বেশ কয়েকবার। পরে ভীতু চোখে আবারও চারপাশে চোখ বুলে। চোখের সামনে হঠাৎ হৃদের বড় আকারে দেওয়ালের ছবি দেখে কপাল কুঁচকে। সেই ছবি ভালো করে দেখার জন্য হৃদের বুকের উপর নিজের দুহাত দিয়ে ভর করে সামনের দিকে ঝুঁকতে চোখে পড়ল হৃদের ঘুমন্ত চেহারা। সাথে মায়ের ফেস ও হৃদের ফেসে বরাবর হয়ে যায় দুজনে। চোখের সামনে হৃদের ঘুমন্ত চেহারা দেখে মুহূর্তে মায়ের নিজের স্বপ্নের অধিবেশী ভেবে নিজের চোখ বড় বড় রসগোল্লা বানিয়ে হাঁ করে তাকিয়ে থাকে হৃদের ঘুমন্ত চেহারার দিকে। অবিশ্বাস্য চোখে সামনে পড়ে যায়, সেটার জন্য মায়ের নিজেকে ধরে রাখতে পারে না। খুশিতে গদগদ করতে করতে আরও ঝুঁকে এসে হৃদের মুখমণ্ডলের দিকে
নিজের দুহাত দিয়ে হৃদের দুগাল আঁকড়ে ধরে একদম কাছে চলে আসে হৃদের। দুজনের নিঃশ্বাস একে অপরে আছড়ে পড়ছে সমান্তরে। মায়া হৃদকে ঘুমন্ত অবস্থায় পেয়ে সেটাকে নিজের স্বপ্ন ভেবে হৃদের চোখ মুখে পুরো চেহারায় নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে পরপর ইচ্ছে মতো। পরে হৃদের দিকে কিছুটা তাকিয়ে থেকে কপাল কুঁচিয়ে কিছু একটা ভেবে হঠাৎ করে হৃদের সাথে নিজের চেপে ধরে সফটলি। চেপে ধরার পরেও কোনো মতে সেটা বুঝতে না পারে, সুবিধা করতে না পারে আবারও উঠে বসে হৃদের পেটে। পরে হৃদের দিকে তাকিয়ে থেকে চিন্তা করতে থাকে কিভাবে কি করবে। কিছু চিন্তা করতে না পারে হঠাৎ সে নিজের মাথায় দারুণ বুদ্ধি খাটিয়ে সাথে সাথে আবারও ঝুঁকে নিজের দাঁত চেপে ধরে শক্ত করে কামড়িয়ে ধরে রাখে খিঁচকে। ঠোঁটের উপর অসহ্য ব্যথা অনুভব করে সাথে সাথে চোখ খুলে তাকে মায়ের দুবাহু চেপে ধরে উঠে বসে মায়াকে নিয়ে পরে মায়াকে নিজের কোলের মধ্যে রেখে এক হাত মায়ের হৃদের ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকে। মুহূর্তে হাত দিয়ে সেই রক্ত মুছতে মুছতে মায়ের দিকে করুণ চোখে তাকায়। বউ যদি তার ঘুমের সুযোগ নিয়ে সকাল সকাল এভাবে কামড়াকামড়ি করে তাহলে বাকি দিনগুলো কেমন করে কাটবে সেই চিন্তা নিয়ে হৃদ মায়ের দিকে তাকায়। কিন্তু মায়া হৃদের এসব চিন্তা ভাবনা অপেক্ষা না করে হৃদ কিছু বুঝে উঠবে তার আগে আবারও হৃদকে বিছানায় ফেলে দিয়ে সেই বিছানার সাথে চেপে ধরে রেখে মায়া হৃদের কামড়িয়ে ধরে শক্ত করে। এতে করে হৃদের কাটা জায়গাটা আরও ক্ষত হয় বেশ খানিকটা। হৃদ সেই ব্যথা সহ্য করতে না পারে আবারও মায়ের দুই বাহু চেপে ধরে সাথে সাথে উঠে বসে। মায়ের স্বপ্নে হৃদকে এমন করে বারবার উঠে বসার কারণে এতে মায়া বেশ বিরক্তি নিয়ে হৃদের দিকে তাকায়। চোখে পড়ল হৃদের ঠোঁটের দিকে। ঠোঁট দিয়ে অনর্গল ঝরতে দেখে মায়া খানিকটা ভয় পেয়ে যায়। ভয় ভয় কণ্ঠে আস্তে করে বলে, রক্ত? মায়া বারবার হৃদকে কামড়িয়ে ধরতে দেখে সুপ্ত কণ্ঠে হৃদ বলল, কি সমস্যা তোমার? সকাল সকাল কামড়াকামড়ি করছো কেন তুমি? হৃদের এমন কথায় মায়া মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে রাগিয়ে না সূচক সুরে বলে, না আমি মানব না। আপনি আমার স্বপ্নেও এতটা নড়াচড়া করতে পারবেন না। আমি আরও চুমু খাবো। আমি শুয়ে পড়ুন। কি? আমাকে তোমার স্বপ্ন মনে হচ্ছে? আর তুমি আমাকে নিয়ে স্বপ্নে এমন কামড়াকামড়ি করে থাকো সবসময়? হৃদের এমন কথায় মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ, সবসময় হৃদকে নিয়ে স্বপ্নের মধ্যে এমন কামড়াকামড়ি করে থাকে। মায়ের মাথা নাড়িয়ে সম্মতি জানাতে দেখে হৃদ বোকা বেনে যায়। সে তো জানে বউটা তার বড্ড বোকা, তার দ্বারা এমন কিছু স্বপ্ন দেখা অসাধ্যের কিছু না। কিন্তু এখন তো মনে হচ্ছে বউ তারও থেকে এক ধাপ বেশি অ্যাডভান্স এসব বিষয়ে। হৃদ খানিকটা সন্দেহ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো জানো? হৃদের এমন কথায় মায়া আরও নিজের মাথা নাড়িয়ে আজকে বলে, দারুণ দারুণ। কী কী স্বপ্নে শুনি একটু? আমারও তো জানা দরকার আমার বউ কতদূর পর্যন্ত এগিয়েছে এসব বিষয়ে। পরে না হয় আমি সেই অনুযায়ী আগাবো, কি বলো? হৃদের এমন কথায় মায়া হৃদের দিকে তাকিয়ে থেকে ওর কোলের উপর বসে থাকা অবস্থায় আস্তে করে নিজের মাথাটা হৃদের বুকের মধ্যে রেখে হৃদকে নিজের দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে মায়া। মায়াকে নিজের বুকের উপর মাথায় রাখতে থেকে হৃদ বিনা বাগ হয়ে সাথে সাথে বউকে আদুরে দু হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। ওইভাবে কিছুক্ষণ বসে থাকার পর হৃদের বুকের উপর ওই অবস্থায় ঘুমিয়ে যায় মায়া। হৃদ মায়াকে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর খানিক বাদে মায়াকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে আদুরে সুরে ডেকে ওঠে, বউ, বউ। হৃদ মায়াকে নড়াচড়া করতে না দেখে হালকা বাঁকা হয়ে মায়ের দিকে তাকাতে চোখে পড়ল ঘুম মায়ের ঘুমন্ত চেহারাটা। হৃদ মায়াকে নিজের সাথে লেপ্টে ঘুমাতে দেখে সেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার এই বউকে তার কাছে আসতে বাধ্য করতে হবে, কম কাঠখড় পোড়াতে হয়নি। হৃদের অবশেষে বউ তার কাছে আসতে দ্বিধা বোধ না করে ভয়ও পায় না। সব কিছু ভেবে হৃদ চোখ তুলে দেওয়ালের ঘড়িটার দিকে তাকায়। এখনও 5টা 10 বাজতে দেখে হৃদ আবারও মায়াকে নিয়ে ওই অবস্থায় শুয়ে পড়ে বিছানায় আর একটু ঘুমানোর জন্য। সকাল 8টা 12 কি 13 হবে। এখনও হৃদ মায়া দুজনে ঘুমিয়ে তলিয়ে আছে। গভীর
ভাবে দীর্ঘক্ষণ পরে যেন দুজনে এমন এক প্রশান্তির ঘুমাচ্ছে একে অপরের বুকের মধ্যে রেখে। মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হৃদ শান্তিতে ঘুমিয়েছে এত সকালে। আজ আর হৃদের সকালে ওঠার চিন্তা নেই, আপাতত রুটিনের মধ্যে নেই। কিন্তু মায়াকে ঠিক রুটিন মাফিক আবারও ঘুম থেকে কুড়মুড়িয়ে উঠে বসে হৃদের পেটের উপর হামি তুলতে তুলতে নিচে হৃদের দিকে তাকায়। ঘুম ঘুম চোখের হৃদের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ চমকে ওঠে। দ্রুত দেয় নিজের হাত রাখে হৃদের কাটা ঠোঁটের উপর। পরে করুণ চোখে হৃদের কাটা ঠোঁটের দিকে তাকিয়ে থেকে মুহূর্তে মন খারাপ হয়ে যায় মায়ের। কি করেছে হৃদের সাথে সেটাই বুঝতে না পেরে আদুরে হাতে আস্তে আস্তে বুলিয়ে দিতে থাকে হৃদের ঠোঁটের উপর। অপরাধী দৃষ্টিতে হৃদের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে মুহূর্তে কপাল কুঁচকে এলো মায়ের। কপাল কুঁচকে হৃদকে ভালো করে দেখে নিয়ে হঠাৎ বিশাল দুঃখ আবির্ভাব হয় মায়ের মধ্যে। পরে নিজের গাল ফুলিয়ে ঠোঁট উল্টে দুঃখ দুঃখ ভাব নিয়ে দ্রুত হৃদের পিঠের উপর থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে হাঁটিয়ে হাঁটিয়ে দেখতে লাগে মনোযোগ দিয়ে। নিজেকে ভালো করে দেখে নিয়ে আবারও দৌড়ে হৃদের সামনে ফ্লোরে বসে পড়ে। একটু ঝুঁকে হৃদের চেহারাটা ভালো করে দেখে নিতে আবারও একরাশ কষ্ট ভরা করলো মায়াকে ভীষণভাবে। তার সেই কষ্টে শোকাহত হয়ে নিজের ঠোঁট উল্টিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করতে থাকে নিজের মধ্যে। নিজের এমন সাতসের চেষ্টায় মায়ের সফলতা অর্জন করতে না পেরে উচ্চস্বরে ভ্যাভা করে কান্না করে দেয় হৃদের দিকে ঝুঁকে থাকা অবস্থায়। মায়ের এমন ভ্যাবা কান্নায় হৃদ ঘুম থেকে ধড়পড়ে উঠে বসে পড়ে, ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায় মায়ের দিকে। পরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আবার কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? হৃদের এমন কথায় মায়া হিচকি তুলে কান্না করতে করতে কোনো রকমে বলে, আপনি এত সুন্দর কেন? আপনাকে সুন্দর সুন্দর দেখাচ্ছে, আমাকে কেন সুন্দর দেখাচ্ছে না? আপনার মতো এই এতটা সুন্দর নয় কেন? আপনাকে আমার কাছে এতটা আদুরে আদুরে লাগে কেন? মায়ের এমন কথায় হৃদ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মায়ের এমন কষ্ট সিদ্ধ কান্নায় দেখে হৃদ কী বলবে সেটাই বুঝতে পারছে না। তার সৌন্দর্য নিয়ে সে যে বিপদে পড়তে হবে সেটা হৃদের চিন্তা ভাবনার বাইরে। তাই বউকে ভোলানোর চেষ্টা করতে করতে শান্তর সুরে বলে ওঠে, আমি সুন্দর তোমাকে কে বলল? আমি তো বেশ সুন্দরী আমার দেখা, যাকে দেখে আমি প্রথমবারে অস্থির হয়ে গেছিলাম। কিন্তু তুমি হওনি। হলে বলো কে বেশি সুন্দর? মানব আমি। আপনি আমাকে ভুলভাল বোঝাচ্ছেন। আমি একদম সুন্দরী না আপনার মতো, নাকের পানি মুছতে মুছতে বলল। মায়ের এমন কাণ্ডে হৃদ কিছু একটা ভেবে হঠাৎ করে মায়াকে টেনে নিচে থেকে তুলে নিজের মাতাল কণ্ঠে বলে, তাই আমি তোমাকে ভুলভাল বোঝাচ্ছি? কি মিথ্যে বলে বোঝাবেন না। বউ, মিথ্যে নেই আমার মধ্যে। ঘাড়ে নাক ডুবে আসতে করে, নেই মানে আপনার মধ্যে শতভাগ মিথ্যে। এই যে দেখেন আপনি। কথাটা বলে মায়া নিজের হাত হৃদের সামনে দাঁড়িয়ে পরে টেনে হৃদের হাতটা নিজের হাতের পাশাপাশি রাখে। মায়ের এমন কাছে হৃদ ঘাট থেকে মাথা তুলে ভুরু কুচকে তাকায় সেদিকে, যে মায়া কি করতে চাইছে বোঝাবার জন্য। মায়ের হৃদকে দু হাত দেখাতে দেখাতে বলে, দেখেন আপনি কতটা সুন্দর, আর আমার হাত হলুদ হলুদ সুন্দর, আর আপনার হাতটা একদম সাদা সুন্দর। আপনার চোখগুলো ব্রাউন কালার, আর আমারটা কিছু না। ঠোঁটগুলো কি সুন্দর লাল, আর আমারটা কিছু না। আমার চুলগুলো অনেক সুন্দর, আর আমারটা কিছু না। আপনি কত লম্বা, সাথে বিশাল বড় শক্ত বডি আপনার, আর আমি ছোট নরম নরম শরীর। আপনার মধ্যে সুন্দরের ছড়াছড়ি, আমার মধ্যে ছিটে ফোটাও নেই। এটা তো অন্যায়, আমি এটা মানব না। কথাগুলো বলতে বলতে আবার মায়ের হাত পা ছড়িয়ে কান্নায় জোরে হৃদ ওদের কোলের পর। হৃদ এক হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে মায়ের চুলগুলো মুঠো করে টেনে কপালের সাথে মায়ের কপাল থেকে সুপ্ত করে বলে, তুমি কিছু না, না কে বলল তোমার গায়ের রং সবাই পায় না, শতকে কয়েকজন পায়। সাদা সুন্দর হয় না, কিন্তু হলুদ সুন্দরটা সবাই হতে পারে না। তোমার ওই বড় বড় ডাগর আঁখিতে আমি ফিদা হয়ে গেছিলাম। তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিতে আমি জীবনে প্রথমবার ভুল করেছিলাম কাজে। আর তোমার চুল, কি তোমার দ্বিগুণ কালো চুল। বারবার আমি নিজেকে হারাতে মন চায়। তোমার ভরপুর কিউটনেসে পাগল হয়ে যায় আমি। আর তুমি 5 ফুট উচ্চতার হলো আমার জন্য সোজা পারফেক্ট, কারণ তুমি খুব সহজে আমার হৃদয় স্পন্দন শুনতে পাবে। তোমার সব কিছু আমার খুব পছন্দের। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার পছন্দের দিকটা চিন্তা করে তোমাকে বানিয়েছে।
হৃদের কথাগুলো মায়া চুপচাপ নিজের চোখ বন্ধ করে শুনছিল, সাথে অনুভব করছিল। হৃদের প্রতিটি কথা যেন মন ছুঁয়ে যাওয়া টাইপের। হৃদ মায়াকে চুপ থাকতে থেকে আবার বলে উঠল, তুমি চাইলে আমার সব সৌন্দর্য তোমাকে দিয়ে দিতে পারি, যদি তুমি নিতে চাও। হৃদের এমন কথায় মায়া চোখ খুলে তাকায়, তারপর নিজের মাথাটা নারীর সুমতির সাথে আস্তে করে বলে ওঠে, নিব তো, কিন্তু কি করে? মায়ের সুমতি দেখে হৃদ ঠোঁট কামড়িয়ে দুষ্টু এসে মায়াকে নিজের সাথে চেপে ধরে। তুমি হলুদ রঙে, আমি সাদা, আমাদের দুজনের রঙটা একত্রিত একটা বেবি হয়, তাহলে আরও বেশি সুন্দর হতে পারে। এতে করে তুমি আমাকে বেশি বেশি জ্বালাবে পারবে, বেবি দিয়ে বলতে পারবে যে আমার থেকে তোমার বেবি বেশি সুন্দর। কি লাগবে তোমার বেবি? সত্যি? খুশিতে গদগদ হয়ে, জি ম্যাডাম। হৃদের এমন কথায় মায়া খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তাহলে চলুন বেবিটা নিয়ে এসে তাড়াতাড়ি হাসপাতাল থেকে। মায়ের কথায় হৃদ হেসে ওঠে। হাসপাতাল থেকে কেন যাব? আমার কাছে তো তোমার সুন্দর বেবিটা। বাগানে দাঁড়িয়েছে মায়া। দাঁড়িয়েছে বললে ভুল হবে, বাগানের মধ্যে অদ্ভুত সব কাজ করছে এই মুহূর্তে। বাগানে অতি সুন্দরতম মূর্তিটায় জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে কিছু বলছে নিজের মতো করে। হয়তো নিজের কাউকে না বলা কথাগুলো সব সময়ের মতো এইবারও বলছে নিজের পরিমাটাকে। মায়া ইশারায় ইগোতে বলা কথাগুলো মাটির মূর্তিটা অবধি পৌঁছাতে পারছে কিনা জানে না, কিন্তু কারো একজনের কান অবধি ঠিকই পৌঁছেছে। সেই ব্যক্তিটা মায়ের ফিসফিস করা কথাগুলো শুনতে শুনতে বাগানে মায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, মায়ের দিকে তাকিয়ে থেকে। কেউ মায়ের পিছনে দাঁড়িয়েছে, সেদিকে মায়ের কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে সামনের দিকে ঘুরে মাটির মূর্তিটাকে জড়িয়ে ধরে ননস্টপ ফিসফিস করে চলছে। মায়ের এমন ফিসফিস করার মধ্যে দিয়ে পিছন থেকে ব্যক্তিটি বলে ওঠে, বউ, এটাকে ভালোবাসা বলে? বউ, তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করছো, এটা পাবলিক জানে সবাই। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে, সাথে সাথে পিছন ঘুরে হৃদের দিকে তাকায়। পরে কনফিউজ হয়ে বলে ওঠে, মানে হলো তুমি এতক্ষণ ধরে মূর্তিটাকে কানে কানে বলছিলে যে আমি তোমার সামনে আসলে তোমার বুক ধুকপুক করে, আমি তোমার কাছে আসলে কেমন জানি লাগে তোমার, আমাকে তোমার কাছে আদুরে আদুরে লাগে, আমার সাথে সারাক্ষণ থাকতে মন চায়, আমাকে তোমার পেটের ভিতরে রাখতে মন চায়। এই এত কিছু যে তোমার মন চায়, সেই সব চাওয়াটা হলো ভালোবাসা। মানে হলো তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করছো, যেটা বলেছিলাম আমি তোমাকে। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে অবিশ্বাস কণ্ঠে বলে, আপনি এত কিছু কি করে জানেন? আমি তো ফিসফিস করে বলছি সবগুলো কথা, তাহলে আমি কি করে শুনতে পেলাম আমার শব্দবিহীন কথাগুলো? আমি তো শব্দ করে কথা বলিনি। মায়ের এমন কথা হৃদ বাঁকা আসে একটা হাত বাড়িয়ে ইশারা করলে, নেমে এসে বলছি। নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে মায়ের জিদ্দি ঠোঁট উল্টে গাল ফুলে বলল, না, আগে শুনবো। মায়াকে জেদ করতে দেখে আরেক দফা হাসে হৃদ। বউকে এখন তার সাথে জিদ করতে শিখে গেছে ভালো করে। যে বউ তার সামনে আসলে ভয়ে সিটিয়ে যেত, সে এখন তার সাথে জিদ করে সব কিছু। কথাটা ভেবে হৃদ এগিয়ে এসে মায়াকে কোলে তুলে নেয়, সাথে সাথে মায়া কিছু বুঝে ওঠার আগে হৃদ মায়াকে কোলে তুলে নেয়। এতে করে মায়া খানিকটা ভয় পেয়ে সাথে সাথে হৃদের গলা জড়িয়ে ধরে শক্ত হতে। মায়াকে এমন করতে দেখে হৃদ মায়ের দিকে খানিকটা ঝুঁকে রহস্য হাসি দিয়ে আস্তে করে বলে ওঠে, ম্যাডাম, কি মনে হয় ম্যাডাম, লুকায়িত কথাগুলো আমি জানি না? হ্যাঁ, তুমি যবে থেকে আমার সামনে এসেছো তখন থেকে আমি তোমার না বলা কথাগুলো, তোমার লুকায়িত সব কথাগুলো আমি জানি। সেটা এখন নয়, নয় গ- নয় গত একটা বছর ধরে জানে আসছে ক্রমাগত। আমি আর তুমি যে রোজ রোজ এইসব মূর্তির সাথে ফিসফিস কথা করে পেটের কথাগুলো বলো, সেগুলো আমি জানি। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে চোখ বড় বড়। কি? মায়াকে চমকে দেখে দেখে হৃদ আরও কিছুটা ঝুঁকে মায়ের নাকের সাথে নাক ঘষে রহস্য নিয়ে বলে, ম্যাডাম, সব বলা যাবে না। আসলে ম্যাডামের মনের কথাগুলো আমি আর শুনতে পারবো না, তখন আর ম্যাডামের পাগলামো করে ছেড়ে দিবে, আর সে পাগলামো ছেড়ে দিলে আমার কি হবে? হৃদের এমন কথায় মায়া অন্যস্বর বলে, এমন করছেন কেন? বলুন না প্লিজ। হৃদের এমন কথায় মায়া জিদ করে নাকচ সুরে বলে, তাহলে আমি কথা বলবো না আপনার সাথে, তাহলে আমি আপনাকে খেয়ে ফেলবো। রাক্ষস? তাহলে দেখাই রাক্ষস কাকে বলে। কথাটা বলে
হৃদ মায়ের কোলে নেওয়া অবস্থায় সাথে সাথে চেপে ধরে কিছু একটা করতে যাবে, তার আগে মায়ের হৃদকে ধাক্কা দিয়ে হৃদের কোল থেকে নেমে বাগানে ভিতর উল্টো ঘুরে দৌড় লাগায়। মায়েকে দৌড়াতে দেখে হৃদ মায়ের পেছন পেছন দৌড়ে দিয়ে মায়ের একটা হাত শক্ত করে ধরে ফেলে। মায়াকে হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হৃদ মায়ের হাত ধরে রাখে। এমতো অবস্থায় পেছন থেকে কেউ বলে ওঠে, এখানে কি হচ্ছে? কারো কণ্ঠ কানে আসতে চমকে তাকায় মায়া ও হৃদ। দুজনে পিছন ফিরে ঘুরে তাকাতেই চোখে পড়ল আয়নকে। চোখের সামনে আয়নকে ভুরু কুঁচকে নিজেদের দিকে তাকাতে দেখে মায়া ভয়ে কাচুমুচু করতে করতে হাতটা মুচড়িয়ে হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়। আয়ন ভয়ে যদি হেনা খানকে বলে দেয় সে এতক্ষণ হৃদের সাথে ছিল, এই ভয়। কিন্তু হৃদের এতে কোনো ভাবান্তর নেই। আয়নকে চোখের সামনে দেখে তখনও শক্ত করে মায়ের হাতটা চেপে ধরে আয়নের দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক দৃষ্টিতে বলে, হৃদ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থেকে কপাল কুঁচকে এলো আয়নের। টানা 10 দিন লন্ডন থেকে মাত্র বাড়িতে ফিরল আয়ন। বাড়িতে আসতে চোখের সামনে এমন কিছু দেখবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়ন। আয়নের মনে করছে হৃদ মায়াকে মারার জন্য বা শাসন করার জন্য এমন শক্ত করে হাত চেপে ধরেছে, কারণ মায়ের হাতটা মুচড়ামুচড়ি আর ভয় পেতে দেখে তাই প্রকাশ পাচ্ছে আয়নের সামনে। আয়ন হৃদ সম্পর্কে ভুল ধারণা নিয়ে মায়ের দিকে এক পলক তাকিয়ে থেকে হৃদকে উদ্দেশ্য করল, হৃদ কী করছিস? ওর হাতটা ছাড়। আয়নের এমন কথায় আরও ভয় পেয়ে যায় মায়া, তাই আবারও হাতটা মুচড়াতে থাকে জোরে জোরে। হৃদ মায়াকে এমন করতে থেকে খানিকটা রেগে যায়। মেয়েটি এত কেন ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না হৃদ। সে কি জানে না তার স্বামী পাশে থাকতে ওকে কেউ নিয়ে যেতে পারবে না ওর কাছ থেকে? এমন সব চিন্তা ভাবনা হৃদ রেগে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কী সমস্যা কি তোমার? হ্যাঁ, এমন করছো কেন? কেন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো না তো? হৃদের এমন কর্কশ গলা কথাগুলো শুনে মুহূর্তে চুপ হয়ে যায় মায়া। কোনো রকম নড়াচড়া না করে নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। হৃদ মায়াকে শান্ত হতে থেকে নিজের দৃষ্টি সরিয়ে এবার হৃদের দিকে স্থির রাখে। পরে ভুরুকুচকে বলে, তুই যেই বললি। আয়ন আবারও বলতো, আসলে বউকে শান্ত করতে হয়েছে আমার, তাই তো তোর কথা ঠিক করে শুনতে পাইনি। তুই কি আবার রিপিট করবি নাকি? বউ নিয়ে চলে যাব আমি। হৃদের এমন গা জ্বালানো কথায় মুহূর্তে আয়নে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজে নিয়ে নিজের রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে হৃদকে উদ্দেশ্য করলে, মায়ের হাতটা ছাড় হৃদ। কেন? আমি কি তোকে বলে নিজের বউয়ের হাত ধরবো নাকি? হৃদের বারবার গা জ্বালানো কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আয়ন। মায়াকে বারবার বউ বলে সম্বোধন করার জন্য আয়নকে আরও বেশি রাগই দিচ্ছে দৃঢ়ভাবে। আর আয়ন সেই রাগের বশবর্তী হয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলেতে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু হৃদ। আর মায়া তো তোর সাথে কমফোর্ট ফিল করছে না, তোকে ভয় পাচ্ছে ওই, তাই ওর হাতটা ছাড়। আহানের এমন কথা হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, আমার আমার বউ তোকে বলেছে যে ও স্বামীর সাথে কমফোর্টেবল ফিল করছে না এমন কিছু? হৃদের কথায় আয়ান দাঁতে দাঁত চেপে বলে, হৃদ বেশি বেশি হচ্ছে কিন্তু। হৃদ খানিকটা থেমে আয়নের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, কোনটা বেশি হচ্ছে তোর মতে? তোর আমাকে অহেতুক প্রশ্ন করাটা, নাকি তোর আমাদের মাঝে দাঁড়িয়ে থাকা? কোনটা শুনি? দুজনের কথার প্যাচের মধ্যে মায়া হঠাৎ করে আয়নকে উদ্দেশ্য করলো, আয়ন ভাইয়া তুমি যাও প্লিজ, আমি ঠিক আছি। আমি তোমার পিছন পিছন একটু পরে আসছি। মায়ের কথায় পাকা হাসি হৃদ। তার বউয়ের মুখে বুলি ফুটছে সেটা সে আরও আগেই দেখেছে। তার অনেক পরিশ্রমের ফল বউয়ের মুখে বলি। তাই হৃদ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে চাইল তার বউ আর কি বলতে পারে আয়নকে তাদের দুজনের মাঝে আসতে না দিয়ে। কথায় মায়ের কথায় হৃদ চুপ থাকলেও আয়ন অনেকটা চমকায়। মায়ের এমন আচরণ বা কথার সাথে আয়ন পূর্ব পরিচিত নয়। মায়ের সহজ কথাগুলো যেন আয়নের কাছে কঠিন লাগলো। অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে। তার চেনা জানা বোকা মেয়েটা যেন হুট করে অনেকটা বড় হয়ে গেল। সব কিছু কেমন বুঝতে শুরু করছে। আজকের মায়াকে তার কাছে অগোছালো নয়, বরং অনেকটা গোছানো মনে হলো। আর হবেই না কেন? যে বোকা মেয়েটা হৃদের থেকে বাঁচার জন্য সবসময় অন্যের আশ্রয় নিত, আর সেই মায়াই হৃদের সাথে একা থাকতে চাচ্ছে নির্ভয়ে। আচ্ছা, মায়া হঠাৎ এতটা পরিবর্তন হলো কখন? সে দেশে না থাকায় তার অনুপস্থিতিতে হয়েছে,
নাকি তার দেশে থাকাকালীন হয়েছে? শুধু সেই লক্ষ্য করেনি পরিবর্তন, হয়তো অনেক বেশি ভালোবাসে মায়াকে, তাই তার এতটা পরিবর্তন চোখে পড়ার পর লক্ষ্য করতে পারেনি সে। আয়ান মায়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে শান্ত স্বরে উম, নাহুস করে বলে, তোমায় আমার পেছন পেছন আসতে হবে না। তুমি এক্ষুনি আমার সাথে চলো। এখানে তোমার কোনো কাজ নেই। তোমার হৃদকে ভয় পেতে হবে না। ও কিছু করতে পারবে না তোমায়। তুমি চলো আমার সাথে। আয়নের কথায় মায়া খানিকটা জিদ্দিস হয়ে বলে উঠে, বললাম তো যাব না, তুমি যাও, আমি পরে আসছি। মায়ের কথায় এবার আয়নের সন্দেহ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আয়নের কেন যেন এই মায়াকে চিনতে কষ্ট হচ্ছে ভীষণ। তার মনে হচ্ছে এই মায়াটা তার না, আর মায়াটা অন্য কারো মায়া। তার মায়া হারিয়ে গেছে কোথাও। এমন সব চিন্তা ভাবনা করে আয়ান মায়াকে কিছু বলতে যাবে, তার আগে মায়া আয়ানকে থামিয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে, ভাই প্লিজ। মায়া বাঁকা ঠোঁটের কথায় আয়ান হার মেনে নেয় মায়ের কাছে। পরে দুজনকে এক পলক দেখে কি নিয়ে কিছু না বলে চুপচাপ হন নিয়ে হেঁটে যায় বাড়ির ভিতরে। আয়ান যাওয়ার সাথে সাথে অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকায় মায়া। পরে হৃদের দিকে তাকিয়ে থেকে করুণ কণ্ঠে বলে ওঠে, আপনি এমন কেন? কথায় কথায় ঝামেলা সৃষ্টি করেন কেন? এবার যদি আয়ন ভাই দাদিকে বলে দেয় আমাদের সম্পর্ক, তখন কি হবে? তোমার কি মনে হয় বউয়ের সাথে কথা বলতে কারো পারমিশনের প্রয়োজন হয়? হৃদখানে বউ আমার, তাই অধিকার বোধটাও আমার। তাই আমাদের মধ্যে যে আসবে সেই ঝামেলার মূল কারণ হবে আমি নয়। আর কাউকে ছেড়ে দেওয়ার মতো অতটা ভালো মানুষ আমি না। হৃদের এমন কথায় মায়া করুণ চোখে তাকায় হৃদের দিকে। কারণ মায়া কখনো হৃদের সাথে কথায় পেরে ওঠেনি, আর কোনো কালে পেরে উঠবে কিনা পরবর্তী সময়ে তাই সন্দেহ আছে। মায়া চুপ থাকে, খানিক বাদে হৃদের বুকে মাথা রাখে। এই বুকটাই তখন মায়ের জন্য শান্তি নিবাস হয়ে দাঁড়িয়েছে। দিন শেষে মায়ের এখন হৃদের এই বুকটাই চাই নিজের মুখ লুকোনোর জন্য পরম শান্তিতে। আরিফের দেওয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়েছে ফিয়া। নিজের দু হাত আরিফের দুই পাশে দিয়ে মুখ বরাবর তাকিয়েছে আরিফের ফিয়া। ফিয়ার এমন কাজে আরিফ ভীষণভাবে ইতস্তত বোধ করলো। ফিয়া বেশ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়েছে, চোখ মুখ শক্ত করে। ফিয়াকে এমন করতে দেখে আরিফ খানিকটা বিরক্ত নিয়ে বলে, কী চাই তোমার? আরিফের এমন কথায় কপাল কুঁচকে এলো ফিয়ার। কী চাই মানে? ভালোবাসা চাই আমার। তো আমি কি করব? আমি কি ভালোবাসার দোকান নিয়ে বসে আছি? সেই জন্য তো আপনার কাছে এসে ভালোবাসা নিতে এসেছি। ভালোবাসার দোকান খুলে বসবেন, আর সেই দোকানে কাস্টমার আসলে তাড়িয়ে দিব বিনা ভালোবাসা দিয়ে। তাই হয় নাকি জনাব? ফিয়ার এমন বেখেয়ালি কথায় আরিফ দায়সারা ভাব দিয়ে উত্তর দিল, আমার ভালোবাসার ভাণ্ডারে সবার জন্য ভালোবাসা থাকলে আপাতত তোমার জন্য কিছুই নেই। ভালোবাসা শূন্য ঝুলি হয়ে পড়ে আমার দোকান নেই। এবার তুমি বিদায় হয়। আরিফের কথায় ফিয়া পাল্টা উত্তর বললেই হলো নাকি ভালোবাসা নেই, শূন্য ঝুলি পড়ে আছে আমার জন্য? আর শুনলাম আপনি নাকি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। কথাটা সত্যি নাকি? আরিফ কপাল কুঁচকে বলল, মানে কি আবোল তাবোল বকছো? তুমি পথ ছাড়ো তো আমার। আরিফের এমন কথায় ফিয়া আরিফের দিকে আরও খানিকটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে বলল, একদম না। আর কি আমি আবোল তাবোল বকছি? নড়াচড়া করবেন না, জায়গায় দাঁড়িয়ে থাকুন একদম। আর শুনুন, আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে থাকবে তা কী করে হয়? আমি তা হতে দিব না। আমার সম্পর্কে আপনার ভাবনাটা আসবে ভালো ভালো। কথাগুলো বলে ফিয়া একটু থামে, সোজা হয়ে দাঁড়িয়ে আরিফের দিকে তাকিয়ে থেকে আবার আদুরে লুটপুট কণ্ঠে বলে, আমার সোহেলের সাথে কোনো সম্পর্ক নেই। সাহিল আমার জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। সাহিলের কাছ থেকে একটা হেল্প নিয়েছিলাম আপু আর জিজুর জন্য। এখন সাহিল ও ওর মতো আছে, আর আমি আছি আপনাকে নিয়ে। আপনি আমাকে যতটা দূরে ঠেলে দিন না কেন, আমি বারবার আপনার কাছে ফিরে আসবো ভালোবাসার দাবি নিয়ে। আমি দুদিনের জন্য আপনাকে ভালোবাসিনি, আমার ভালোবাসা 7 জন্মে জন্য। তাই আপনার পিছু আমি কখনোই ছাড়ছি না, আর না আপনাকে কোথাও যেতে দিচ্ছি। কথাটা বলে আবারও আরিফকে দেওয়ালের সাথে চেপে ধরে ফিয়া। বারবার ফিয়ার এমন কাছে আরিফ হতভম্ব হয়ে যায়। ফিয়া কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না আরিফ, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিয়ার দিতে। ফিয়ার এমন সাহস দেখে আরিফ সাথে সাথে আরও একজনও অবাক দৃষ্টিতে তাকিয়েছে ওদের দিকে। মনে হচ্ছে কৌটো থেকে চোখ দুটো বের হয়ে আসবে মায়া।
চোখ বড় বড় করে তাকিয়ে থেকে দুজনের দিকে। মায়ের রাতে খাবারের জন্য আরিফকে ডাকতে এসেছিল রুমে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিয়া। এমন কাণ্ড দেখে মায়ের আগেও খানিকটা সন্দেহ হয়েছিল দুজনকে নিয়ে, কিন্তু এখন সবটা পরিষ্কার হয়েছে তার কাজে। মায়া আরিফ ও ফিয়ার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি নেই, তাই দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা চুপি চুপি দেখে চলছে বেশ সময় ধরে। মায়ের এমন চুপি চুপি দেখার মধ্য দিয়ে ফিয়ার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসে আরিফের সাথে নিজের ধরে আকস্মিকভাবে। ফিয়ার এমন আকস্মিক হঠাৎ আরিফ কিছু বুঝে ওঠার আগে আবারও ফিয়া আরিফের দুই হাত দিয়ে নিজের ফিয়ার এমন কাজে মায়ের চোখ দুটো আরও বড় বড় হয়ে হা হয়ে তাকিয়েছে সেদিকে। মা এমন করে হা করে দেখে পাশ থেকে কেউ একজন সামনের দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে মায়ের থুতি ধরে মুখটা বন্ধ করে দেয় হা করার থেকে। কিন্তু মায়ের মুখ বন্ধ করার পরেও আবার অটোমেটিকলি হা হয়ে যায় সামনের দৃশ্য দেখে। মায়া পাশে কে দাঁড়িয়েছে সেদিকে তার কোনো লক্ষ্যই নেই। মায়া কোনো হেলদোল না দেখতে পায় এবার মায়ের কাঁধে হাত দিয়ে বারবার ডাকে, কিন্তু মায়া তার কাজে এতটাই ব্যস্ত যে সে বারবার বিরক্তি নিয়ে কাজ জায়গায় হাতটা ফেলে দিচ্ছে পরস্পর। মায়ের এমন কাজে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হালকা স্মিত হেসে মায়ের পিছন থেকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে আস্তে করে বলে, রিত, নিজের ভাইয়ের রোমান্সের দিকে নজর দেওয়া কিন্তু ব্যাটসম্যানের, জানো তুমি? পাশ থেকে কারো কণ্ঠ পেয়ে চমকে ওঠে মায়া। দ্রুতর সঙ্গে পেছন ফিরে তাকাতে চোখে পড়ল হৃদের দুষ্টুমি ভরা হাসি মুখ। মায়া হৃদকে নিজের দিকে এমন করে তাকাতে দেখে লজ্জায় সিটিয়ে যায়। কি করবে কিছু ভাবতে পারে না পেয়ে নিচের দিকে তাকাতে আমতা আমতা করে লাগে হৃদের সামনে। হৃদ মায়ের অবস্থা বুঝতে পেরে সেও মায়ার দিকে আরও এগিয়ে এসে এক হাতে মায়ের গাল স্পর্শ করে খানিকটা ঝুঁকে চোখের দিকে তাকিয়ে মজা করে বলে, ইয়ে ইয়ে কি হৃদ? না মানে আসলে আমি ভাইয়াকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য। আচ্ছা তাই? আর এসেই তুমি ভাইয়ের রোমান্টিকতা দেখতে মত্ত হয়ে গেলে একবারও, তাই না? এতে তোমার কোনো দোষ নেই, তাই তো? হৃদের এমন কথায় মায়ের নিজের মাথাটা উপর নিচ নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, তার কোনো দোষ নেই। মায়াকে সুমতি জানাতে দেখে হৃদ হালকা হেসে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নেয় নিচে যাওয়ার জন্য খাবারের জন্য। মূলত হৃদও ডিনার করার জন্য নিচের দিকে যাচ্ছিল। হঠাৎ করে মায়াকে আরিফের রুমের সামনে উকি মেরে তাকিয়ে থাকতে দেখে সন্দেহের বশবর্তী হয়ে এগিয়ে আসে হৃদ এখানে। যে তার বউ কি এমন নিজের ভাইয়ের রুমে দিকে উকি মেরে মেরে দেখছে, রুমের ভিতরে না গিয়ে সেটা দেখার জন্য। এখানে এসে ফিয়াকে এমন করতে দেখে সবটা পরিষ্কার হয়ে যায় হৃদের কাছে। হৃদের আরিফ ও ফিয়াকে নিয়ে কোনো রকম আপত্তি নেই, যা খুশি করুক, তার কোনো কিছুতেই যায় আসে না। হৃদয় শুধু নিজের সম্পর্কের দিকটা ছাড়া অন্য কারো বিষয়ে দেখার প্রয়োজন বোধ মনে করেনি কোনো কালে। তাই ওদের কোনো কিছু না বলে নিজের বউকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা রিত, তোমার কি সহজ ভাষা সহজভাবে বুঝতে পারো না? তোমরা দুই ভাই বোন কি একই পদার্থের মানুষ? সহজে সোজা হতে চাও না? তোমাদের পিটিয়ে সোজা করতে, যেমন আমি তোমাকে আমার মধ্যে বশ করছি, ঠিক তেমনই ফিয়া তোমার ভাইকে বশ করে ওর সাথে থাকতে বাধ্য করবে একইভাবে। হৃদের এমন কথায় মায়া কোনো রকমে উত্তর না দিয়ে গাল ফুলে ঘাপটি মেরে বসে থাকে হৃদের কোলের মধ্যে। হৃদ মায়াকে কোলে করে সবার সামনে ডাইনিং টেবিলে নিজের পাশের চেয়ারটা বসিয়ে দেয়। তারপর সেও নিজের পাশের চেয়ারটা টেনে মায়ের পাশে বসে। হৃদের এমন কাজে উপস্থিত সবাই হা করে তাকিয়েছে। হৃদ মায়ের দিকে শুধু আরাফ আরাফ খান বাদে তিনি স্বাভাবিক ভঙ্গিতে বসে বসে নিজের মতো করে খাবার খাচ্ছে, কিন্তু বাকিরা সবাই হা হয়ে দুজনকে হাসি মুখে দেখে। মায়া প্রথমে বুঝতে পারেনি সে কোথায় আছে, পরে যখন চারপাশে তাকে বুঝতে পারলো সবাই কেন তাদেরকে এইভাবে দেখছে, তখন ভয়ে ভয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে হেনা খানের দিকে তাকিয়ে থেকে। মায়া দাঁড়ানোর সাথে সাথে হৃদ কপাল কুঁচকে মায়ের হাত ধরে আবারও বসে দেয় নিজের পাশে রাগীভাবে। হৃদের এমন একটা ভাব যেন কিছুই হয়নি, এখানে সবটাই স্বাভাবিক। তার চারপাশে আয়ান দুজনকে একসাথে দেখে রেগে নিজের হাত মুষ্টিবদ্ধ বন্ধনে নেয়। সাথে সাথে রাগে যেন আয়নের শরীর কেঁপে উঠছে বারবার বারবার। তাই নিচে প্লেটের দিকে তাকিয়ে থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নিজের অফিস রুমে ল্যাপটপে সামনে বসে আছে হৃদ। তার সামনে দাঁড়িয়ে আছে হৃদের অফিসের ম্যানেজার শফিক সাহেব। তার হাতে কিছু ফাইল। তিনি বিগত কয়েক
অনেকটা সময় ধরে দাঁড়িয়েছে হৃদের এমন অসহায় ফেস করে। তার এমন অসহায়তার যেন হৃদের চোখে ধরা পড়ছে না কোনোভাবে। শফিক সাহেব তার ফাইলগুলো জরুরি ভিত্তিতে হৃদকে দিয়ে সাইন করার জন্য এখানে নিয়ে আসা, কিন্তু হৃদ একটা সাইন করার পরপর ভিডিও কলে আর্জেন্ট ডিসকাসে মত্ত হয়ে যায়। শফিক সাহেব তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে হৃদের সাথে। ল্যাপটপের সামনে ভিডিও কলে কনফারেন্সে কথা বলছে হৃদ বিদেশি ক্লায়েন্টের সাথে, বিদেশি ডিলটা ফাইনাল করার জন্য বরাবরের মতো। আর সেই কলকে কেন্দ্র করে হৃদের অনেকটা সময় কেটে যায় ল্যাপটপের সামনে। ভিডিও কনফারেন্স থাকা সত্ত্বেও 10 মিনিট পর ফোন কলস অ্যাটেন্ড করে হৃদ। আর কল করা ব্যক্তিটি হচ্ছে মায়া। 10 মিনিট পর পর হৃদকে মায়া কল করছে কথা বলার জন্য, আর হৃদ হাসি মুখে তার বউয়ের সেই কল অ্যাটেন্ড করছে বিনা বাগ বয়ে। 2 মিনিট কথা বলার পর আবারও ভিডিও কলে মনোযোগী হচ্ছে গম্ভীর মুখে। এতে করে বিদেশি ক্লায়েন্টদের কাজে খানিকটা ব্যাঘাত ঘটল হৃদের ভয়ে। কেউ তা প্রকাশ করছে না, তাই সবাই অনেক জোরপূর্বক হাসি মুখে সবটা মেনে নিছে হৃদের সামনে। কারণ হৃদ তার বউয়ের সাথে নরম আর পাবলিকের সাথে গরম, বিষয়টা বুঝতে পেরে সবাই চুপ থাকে, নয়তো কোম্পানির সাথে হৃদের সহযোগিতা হারাতে হবে। আর হৃদের সহযোগিতা না পেলে বিজনেসের সফলতা অর্জন করা দোষারোপ হয়ে পড়বে, যেটা কেউ চায় না। মায়ের রিককে 10 মিনিট পর পর কল করলে হৃদ 1 মিনিট পর পর নিজের ফোন চেক করছে যে বউ তার ফোন করছে কিনা সেই আশায়। ভিডিও কল থাকা সত্ত্বেও বারবার নিজের ফোন চেক করে শফিক সাহেব হতবাক হয়ে তাকিয়েছে হৃদের দিকে। যে হৃদ খানের মতো মাফিয়া কিংকে ভালোবাসার মতো বিষয়টি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না শফিক সাহেবের। যদি জানতো তাহলে তিনি আরও আগে দোয়া করতেন তার নির্দয় বস হৃদ খান যেন কারো প্রেমে পড়ে গভীরভাবে। তাহলে তো তিনি রোজ রোজ হৃদ সাহেবের অত্যাচার থেকে বেঁচে যেতেন। শফিক সাহেব কথাগুলো এক মনে ভেবে আবারও হৃদের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। ওনার এমন তাকানোর মধ্য দিয়ে হৃদের ভিডিও কলটা শেষ হয়। পরের ফাইলগুলো সাইন করার জন্য কলমটা হাতে তুলতে আবারও মায়ের কল আসে হৃদের ফোনে। কিছুক্ষণ কথা বলার পর হৃদ শফিক সাহেব দিক থেকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ দ্রুত ফাইলগুলো সাইন করে দেয়। পরে শফিক সাহেবকে বিদায় করে উঠে দাঁড়িয়ে সামনে কাচের দেওয়ালের উপর একটা হাত রেখে বাইরের দিকে তাকায় এক দৃষ্টিতে। নিহার বিয়ের পরে মায়াকে অনেকটা জোরাজুরি করেছে, আজ খান বাড়িতে পাঠিয়ে দিছে হেনা খান। যেতে চায়নি প্রথমে, হৃদের কাছাকাছি থাকতে ছিল। তখন হৃদ মায়াকে বুঝিয়েছিল যে ভার্সিটি গিয়েও কাছাকাছি থাকতে পারবে দুজনে। মায়ের মন চাইছিল হৃদকে কল করে কথা বলতে পারবে দুজনে, আর কথা বলার মাধ্যমে মায়া হৃদের কাছাকাছি থাকতে পারবে সারাক্ষণ। এটা বুঝে হৃদ মায়াকে ভার্সিটিতে পাঠিয়েছিল। এতে করে মায়া ভার্সিটি গেলে হৃদের কথা অনুযায়ী হৃদের কাছাকাছি থাকার জন্য 10 মিনিট পর পর হৃদকে কল করে যাচ্ছে মায়া। মায়া ভার্সিটিতে গিয়ে ফোন হাতে নিয়ে ঘাপটি মেরে বসে আছে হৃদের সাথে কথা বলার জন্য। ক্লাসে ওর বিন্দুমাত্র মনোযোগ নেই। আর হৃদের যে খারাপ লাগছে মায়ের সাথে কথা বলতে, তেমনটা কিন্তু মোটেও নয়। উল্টো হৃদ নিজের 1 মিনিট পর পর ফোন চেক করছে যে তার বউ তাকে কল করছে কিনা সেই আশায়। সামান্য দূরত্বও যেন কারো সহ্য হচ্ছে না। কথাগুলো ভেবে হৃদ পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয় মায়াকে কল করার জন্য, কিন্তু কিছুক্ষণ রিং হওয়ার পর পর মায়া কলটা রিসিভ করে করুণ কণ্ঠে বলে, আমার আর ক্লাস করতে একটু ভালো লাগছে না। আমি কখন বাসায় যাব? যখন ম্যাডামের সব কয়টা ক্লাস শেষ হবে তখন। আর তুমি মাত্র 2টো ক্লাস শেষ করেছো এত সময়। ম্যাডাম কি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন? হৃদের এমন কথায় মায়া গাল ফুলিয়ে বলে, আমার ভালো লাগছে না কোনো কিছু, আমি আপনার কাছে যাব। মায়ের এমন কথায় হৃদ সবটা বুঝতে পেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে করে বলে ওঠে, হৃদ তুমি নতুন নতুন প্রেমের সাগর হাবুডুবু খাচ্ছ। এই ফিলিংসগুলো তোমার জন্য নতুন, তাই এই ফিলিংসগুলো ঠিক করে সামলিয়ে উঠতে পারছো না, আর এজন্য তুমি এতটা অস্থির হয়ে পড়ছো। তবে তোমার এই ফিলিংসগুলো সামলানোর জন্য আমি আছি তোমার পাশে সবসময়। এখন তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। বাকি কথাগুলো শেষ করার আগে পেছন থেকে কেউ একজন মায়াকে নাম ধরে ডেকে ওঠে। আর আকস্মিক ঘটনায় মায়া চমকে উঠে পিছন ঘুরে তাকায় ডাক দেওয়া ব্যক্তিটির দিকে। তখনই চোখে পড়ল সাব্বির। চোখের সামনে সাব্বিরকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। পরে ফোনটা হাতে ধরা অবস্থায় সাব্বিরের দিকে তাকিয়ে তাকে ভুরু কুঁচকায়। সাব্বির মায়াকে নিজের দিকে তাকাতে থেকে দ্রুত তাড়া দিয়ে চারপাশে তাকাতে তাকাতে বলল, ঋতু, আমার তোমার সাথে কিছু কথা আছে জরুরি, এখনই বলতে হবে আমায় তোমাকে। পুরুষালী কণ্ঠ শুনে মুহূর্তে চুপ করে যায় হৃদ। তার বউকে এমন করে ডাকতে পারে বিষয়টা ভেবে কপাল কুঁচকে আসে হৃদের। পরে সাব্বির মায়ের সাথে জরুরি কথা বলতে চায়, সেটা শুনে
মুহূর্তে মাথা গরম হয়ে যায় হৃদের। চোখ দুটো মুহূর্তে টকবকে উঠার রক্ত লাল চোখে পরিণত হয়। ভালো করে জানা আছে ব্যক্তিটি কণ্ঠস্বর শুনে মুহূর্তে এক ঝাঁক ভয়েরা কাজ করে হৃদের মনের মধ্যে। তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফোনটা কানে চেপে ধরা অবস্থায় দ্রুততার সঙ্গে বের হয়ে যায় মায়ের ভার্সিটির উদ্দেশ্যে। মায়ের সাথে কথা বলা ব্যক্তিটি যদি হৃদের চিন্তা করা ব্যক্তি হয় তো আজ অনেক কিছু হয়ে যাবে। হয়তো তার বউ তার কাছে আর নাও ফিরে পেতে পারে। হৃদ অনেক পাগল পাগল হয়ে গাড়ি চালাচ্ছে আর মায়া ব্যক্তিটির কথাগুলো শুনতে শুনতে হৃদের এমন শোনার মাধ্যমে মায়া বলে ওঠে, কি ভাইয়া, তুমি আমার সাথে চলো এখনই। সাব্বিরের কথায় মায়া কিছু বুঝতে না পারে চুপ থেকে আবারও ভুরু কুচকে আস্তে করে বলে ওঠে, কোথায় আর কেন? মায়ের এমন কথায় সাব্বির খানিকটা রেগে চাপালো শুরু বলে, এত প্রশ্ন করছো কেন? গেলেই তো দেখতে পারবে। কোথায়? চলো আমার সাথে। ব্যক্তিটির কথায় হৃদ সাথে সাথে ফোনের ওপাশ থেকে চিল্লায়, হৃদ, নো নো, কোথাও যাবে না তুমি। তুমি ওখানেই থাকো, আমি আসছি তোমার সাথে। হৃদের চিল্লানোর সাথে সাথে গাড়ি অনেকটা তেজ চালানো শুরু করে। আর মায়ের ফোনটা হাতে থাকা জন্য হৃদ এমন চিল্লানোর কথা শুনতে পায়নি কোনোভাবে। আর হৃদের জীবনে এই প্রথম নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে যদি প্রিয় মানুষকে রক্ষা করতে না পারে তো তার সব কিছু বৃথা হয়ে যাবে। তাই যে করে হোক নিজের প্রাণটাকে আগে রক্ষা করতে হবে, পরে না হয় বাকি সব কিছু দেখা যাবে। তার কলিজা কত বড়। হৃদ অনেকটা বুঝতে পারে মায়ের সামনে কে এখন দাঁড়িয়ে আছে, তাই জানটা যেন আরও আগে বের হয়ে যাচ্ছে তার বউয়ের জন্য। হৃদের এমন সব চিন্তা ভাবনার মাঝে দিয়ে সাব্বির মায়াকে উদ্দেশ্য বলে, চল আমার সাথে দ্রুত। সাব্বিরের কথায় মায়া কোনো রকম কথা না বলে চুপচাপ রাজি হয়ে যায় সাথে যাওয়ার জন্য। কারণ হৃদ অনেকটা পাগল পাগল হয়ে মায়ের জন্য এমতন অবস্থায় পিছন থেকে আরও একজন বলে উঠলে, কে কোথায় যাবে শুনি? পিছন থেকে কারো কণ্ঠ কানে আসতে আবার চমকে পিছন ঘুরে তাকায় সাব্বির। মায়ের চোখ থেকে আয়নকে ভুরু কুচকে নিজের দিকে তাকাতে দেখে মায়া খানিকটা হাসি মুখে বলে, আরে আয়ন ভাইয়া, তুমি এখানে? আয়ন মায়ের হাসি মুখে এক পলক তাকিয়ে থেকে সাব্বিরের দিকে ভুরু কুচকে পরে সাব্বিরের সামনে দাঁড়িয়ে পরে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে দেয়, মায়া, তোমার সাথে কোথাও যাওয়ার জন্য বলছো? তুমি বা কে? আয়নের কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হৃদ। সাথে সাথে গাড়ির ব্যাক সিটে মূল গান চাল এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কৃতজ্ঞতার সুরে নিজেকে বলে, আয়ন। কথা বলে হৃদ আবারও আয়নের কথা মনোযোগী হয়। আয়ন হঠাৎ করে চোখের সামনে দেখতে পেয়ে চমকে উঠে ইতস্তত বোধ করতে থাকে সাব্বির। নিজের চুরি করা ধরা পড়ার ভয়ে দ্রুত কথা ঘুরিয়ে বলে, আসলে মায়াকে আমার সাথে যেতে বলেছে প্রিন্সিপাল স্যার, তাই ডাকতে এসেছিলাম। কিন্তু কেন? কিন্তু কেন? ভুরু কুচকে আয়নে পরপর প্রশ্ন করতে দেখে সাব্বির খানিকটা থেমে বাঁকা দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, সেটা প্রিন্সিপাল স্যার বলতে পারবে ভালো করে কেন ডেকেছে ঋতুকে। তবে তোমার টাইমিং খুব ভালো বলতে হবে আয়ন। সাব্বির নিজের নাম ধরে ডাকতে দেখে সাথে সাথে চমকে ওঠে আয়ন। সাব্বিরের উপর সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুচকে বলে, তুমি আমার নাম জানলে কিভাবে তুমি? হ্যাঁ। আয়নের এমন কথায় বাঁকা হাসে সাব্বির, পরে আয়নের দিকে তাকিয়ে একটা রহস্য হাসিনি বলে, জানবো না বস, সবই জানা আমার প্রতিটি ব্যক্তি সম্পর্কে। সাব্বিরের এমন কথায় খানিকটা রেগে যায় আয়ন। আয়নকে রাখতে দেখে মুহূর্তে সাব্বির মাথা ঘুরে বলল, কুল কুল বস, এত হাইপার হয় কে আছে? শুধু যে আমি তোমাকে চিনি এমনটা নয়, আমার সাথে সাথে এই ভার্সিটির প্রতিটা সদস্যই চিনি তোমাদের, মানে খান বাড়ির সদস্যদের। কারণ এই ভার্সিটিটা খান পরিবারের সদস্য তৈরি করা, সেই সুবাদে আমি বা বাকিরা সবাই তোমাদের চিনে থাকবে, ব্যাস। সাব্বিরের এমন কথাই যেন মন ছুঁয়ে পারেনি কোনোভাবে। কেমন একটা সন্দেহ পৌঁড়া রয়ে গেল সাব্বিরের উপর। আয়নের কেন জানি মনে হচ্ছে সাব্বির যেটা বলছে সেটা সত্য নয়, এর বাইরে আরও অন্য কিছু সত্য আছে। কিন্তু সেটা কি তা এখন দেখার সময় নেই আয়নের, কারণ আয়ন এখানে এসেছে মায়ের সাথে আলাদা কথা বলতে। নিজের বিষয়ে দিন দিন মায়ের আচরণের প্রতি আয়নের বেশ সন্দেহ হয়। আর সেই সন্দেহটা ক্লিয়ার করার জন্য মূলত ভার্সিটিতে আসা মায়ের সাথে দেখা করতে। কারণ কাল রাতে হৃদ মায়াকে কোলে করে ডাইনিংয়ে নিয়ে এসেছিল, কিন্তু মায়ের এতে কোনো রিয়্যাক্ট করেনি, উল্টা হাসি মুখে ছিল। তাই আয়ন এই মুহূর্তে সাব্বিরকে নিয়ে ভাবার সময় নেই। কথাগুলো ভেবে আয়ন সাব্বির দিকে তাকে বলে ওঠে, যাই হোক, কেন জানি তোমার কথায় সত্যতা খুঁজে পাচ্ছি না আমি।
তবুও তোমাকে নিয়ে এই মুহূর্তে কিছু করতে চাই না। তুমি তোমার রাস্তা যেতে পারো। আর মায়া যদি কারোর সাথে দেখা করা লাগে সেটা আমি দেখে নেব। এখন তুমি আসতে পারো। আয়নের কথায় আবারও বাঁকা হাসে সাব্বির। পরে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে থেকে আয়নকে উদ্দেশ্য করে বলে, কষ্ট পেলাম খুব। তবে কোনো একদিন আপনার থেকে এই সময়টা নিব আমি। আমিও পাওনা রয়ে গেলাম। তাই একদিন সব পুষে নিব সবার থেকে। আসি আমি এবার বস। দুই আঙ্গুল দিয়ে বাঁকা হাসে সাব্বির আয়ানকে সালাম করে আস্তে করে ঘুরে চলে যায় নিজের গন্তব্যের দিকে। যতটা রহস্য নিয়ে এসেছিল ততটাই রহস্য নিয়ে চলে যায় সাব্বির। মায়া সাব্বিরের আসা যাওয়া নিয়ে কিছু বুঝতে পারেনি, আর না বুঝতে পেরেছে সাব্বিরের বলা প্রতিটি কথা। আয়নে সাব্বিরের প্রত্যেকটা কথার মানে বুঝতে না পারলেও হৃদ সবটাই বুঝতে পারছে সাব্বিরের না বলা কথাগুলো। সাথে সাথে করতে না পারা মায়ের সাথে কাজটা বুঝতে পারছে হৃদ। কারণ এতক্ষণ হৃদ সম্পূর্ণ কথাগুলো লাইন থেকে নির্ভব শ্রোতার মতো শুনে গেছে দাঁতে দাঁত চেপে। কারণ আজ যদি আয়ন ঠিক সময় না আসতো তাহলে অনেক কিছু হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, হৃদ মায়ের প্রোটেক্টের জন্য বডিগার্ড রেখেছে যারা মায়েকে 24 ঘন্টা প্রোটেক্ট করবে। তাহলে আজ মায়েকে রেখে সব কয়টা হারামির বাচ্চা কই গেল? আজ কাউকে ছাড় দেবে না হৃদ। বউকে না, মায়ের গার্ডগুলোকে। মায়া এদের শাস্তির দণ্ডভোগী হবে। কারণ মায়া পরপুরুষের সাথে কোথাও কেন যেতে চেয়েছিল? ও কি বোঝে না ওর সবাই আপন নয়? কিছু মানুষ শত্রু আজও ওর। এই জন্য তো সবসময় হৃদ তার বউকে নজরবন্দি করে রাখতো সব জায়গাতে। কথাগুলো ভাবতে ভাবতে রেগে মেগে ফুল স্পিডে মায়ের ভার্সিটির উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে হৃদ। সাব্বির যাওয়ার সাথে সাথে আয়ন মায়ের দিকে তাকায়। ভুরু কুচকে তাকিয়ে থাকার পর কে ছেলেটা? আয়নের কথায় মায়ের দ্রুত বলে ওঠে, এই ভার্সিটির সিনিয়র ভাইয়া। মায়াকে ঝটপট উত্তর দেখে বলে আয়ন অনেক খানিকটা থেমে আবারও মায়াকে উদ্দেশ্য বলে, তো তোমাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? আয়নের এমন কথায় মায়ের ঠোঁট উল্টে বলে, আমি জানি না তো। তাহলে যেতে চাইছি। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগে একটা কার হঠাৎ করে ফুল স্পিডে এসে মায়ের সামনে থামে। মায়া এতটাই কাছে যে মনে হচ্ছে গাড়িটা মায়ের উপরে উঠে যেতে পা দুটো ছুঁই ছুঁই গাড়ির চাকার সাথে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পারে মায়া ভয় পেয়ে সাথে সাথে নিজের দু কান চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। আয়ন হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু গাড়িতে আসতে দেখে আয়ন দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে মায়ের সামনে একটা হাত রেখে ওকে আগলিয়ে নেয় প্রোটেক্ট করার জন্য। এর মতো অবস্থায় সাথে সাথে হৃদ প্রচণ্ড রেগে গিয়ে গাড়ি থেকে নেমে হাতে একটা হকি স্টিক নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। আর মায়াও হৃদকে নিজের দিকে তেড়ে আসতে দেখে খুশি হয়ে যায়। পরে ঝটপট করে আয়নকে ছেড়ে দিয়ে হৃদের দিকে তাকায়। হৃদ হকি স্টিক হাতে নিয়ে মায়ের দিকে তেড়ে আসতে আয়ন বাধা হয়ে দাঁড়ায় হৃদের সামনে। কোথা থেকে কি হয়েছে বিষয়টা বুঝতে পারছে আয়ন, তবে হৃদের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝতে পারছে না আয়ন। হঠাৎ করে হৃদকে ভার্সিটির সামনে দেখে ভীষণভাবে চমকে উঠছে আয়ন, কিন্তু এখন নিজের সামনে মায়াকে অকারণে আঘাত করবে সেটা মেনে নিতে পারছে না আয়ন। তাই হৃদের সামনে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে। আয়নকে মারা মারা মায়ের সামনে দাঁড়াতে দেখে কোনোরকম প্রতিক্রিয়া হলো না হৃদের। উল্টো আয়নকে পার করে মায়ের দিকে তেড়ে যেতে আয়ন হৃদের বুক বরাবর হাত দিয়ে ধাক্কা মারে। হঠাৎ করে ধাক্কা দেওয়া তাল সামলিয়ে উঠতে পারেনি হৃদ। সাথে সাথে দু কদম পিছিয়ে যায় আয়না থেকে। আয়ন রেগে দাঁতে দাঁত চেপে হৃদের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, মায়াকে আর অত্যাচার হতে দিবে না হৃদের কাছে। তাই সে এর জন্য যা করা প্রয়োজন সে সবটাই করবে। এই বিষয়ে মনস্থির করে দুই হাত মুষ্টিবদ্ধ করে থাকে। হৃদ আয়নের এমন আচরণে মোটেও চমকায়নি, উল্টো আয়নের প্রতি হৃদের কৃতজ্ঞতা। আজ আয়ন হৃদের অনেক বড় উপকার করছে, এখানে ঠিক টাইমে এসেছে। তাই আপাতত হৃদের আয়নের প্রতি কোনো ক্ষুব্ধ নেই। হৃদ আয়নকে এক পলক দেখে নিয়ে কোনো কিছু না বলে আবারও মায়ের দিকে তেড়ে যায়। এতে করে আবারও আয়ন বাধা দাঁড়ায় হৃদের কাজে। পরে আয়ন রেগে হৃদের শার্টের কলার চেপে ধরতে মায়ের পিছন থেকে ভয়ে দ্রুত দৌড়ে এসে হৃদকে জড়িয়ে ধরে শক্ত করে। মায়ের এমন কাজে থমকে যায় আয়ন। পরে ধীরে ধীরে নিজের হাতের বদন আলকা হয়ে আসে হৃদের শার্টের কলার থেকে। মায়ের দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে থেকে নিজের মধ্যে ভয় নিয়ে। আর এই ভয়টা হয়তো মায়াকে হারানোর জন্য পাচ্ছে আয়ন মায়ের আচরণে। তাই এক দৃষ্টিতে তাকিয়েছে মায়ের দিকে। এরপর কি করতে চাইছে মায়া সেটা দেখতে চায় আয়ন। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মায়ের দিকে তাকিয়ে থেকে মায়া হঠাৎ জড়িয়ে ধরে হৃদ রাগটা ধীরে ধীরে কমে আসে।
একটা পর্যায়ে শান্ত হয়ে যায়। পরে শান্ত দৃষ্টিতে আয়ানকে এক পলক দেখে নিয়ে হৃদ ও মায়াকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। কারণ শান্ত করার জন্য হৃদ অনেকটাই ভয় পেয়েছিল মায়াকে নিয়ে। আজ যদি হারিয়ে ফেলতো মায়াকে তাহলে সেও মরে যেত। মায়াকে ছাড়া বাঁচাটা তার জন্য দুষ্কর হয়ে পড়ছে। তাই বউকে ঠিক রাখা তার চেষ্টা করতে থাকা হৃদ কথাগুলো ভেবে হৃদকে শান্ত হয়ে যায়। হৃদকে শান্ত হতে দেখে মায়া হৃদের বুকে নিজের মাথা রাখা অবস্থায় আস্তে আস্তে আদর্শ বলে ওঠে, আমি আর এমন করব না, প্রমিস। তুমি কি করছো সেটা তুমি জানো, না তো জানি না, তবে আপনি তো আমাকে অকারণে আঘাত করবেন না আমি জানি। মায়ের এমন কথা হৃদ সামনে নিজের বুক থেকে মাথা তুলে দাঁড়া করিয়ে ভুরু কুচকে তাকিয়ে থেকে বলে, কে বলেছে আমি তোমাকে অকারণে আঘাত করি না? আমি তোমাকে সবসময় কারণে অকারণে আঘাত করে থাকি, আর এখনও তাই করতাম, দেখোনি তুমি? হৃদের এমন কথা মায়া কনফিডেন্সের সাথে বলল যে, মোটেও নয়, আমি সবই বুঝি। আপনি তো বলেন যে আপনি কখনো কারণ ছাড়া কিছু করেন না, আর আমাকে তো করতে পারবেন না কিছু। আপনি শুধু আমাকে ভয় দেখানোর জন্য এই লাঠিটা নিয়ে এসেছেন, তাই তো? মোটেও নয়। আর মায়ের এমন কথা আয়ন আহত সুরে অবিশ্বাস করলে, এতটা বুঝ তুমি হৃদকে? মায়া সুমতি জানি বলে, বুঝি। মায়ের উত্তর শুনে মুহূর্তে আয়ন স্তব্ধ হয়ে যায়। নিজের চোখের সামনে সব কিছু যেন অন্ধকার অন্ধকার লাগছে, সাথে সব কিছু যেন গুলিয়ে ফেলছে। কি থেকে কি বলবে মায়াকে সেটাও বুঝতে পারছে না। তবু মায়ের কাছে সবটা জানার জন্য আবার বলে ওঠে, কী করেছে তোমাকে? কেন মনে হচ্ছে যে আজ হৃদ তোমাকে ভয় দেখানোর জন্য হকি স্টিক নিয়ে এসছে আঘাত করতে নেয়? আয়নের এমন কথায় মায়া আবারও কনফিডেন্সে বলে, কী করে আঘাত করবেন উনি আমাকে? তুমি দেখোনি তোমার ভাই লাঠি নিয়ে আসার সময় ওনার হাতটা কাঁপছিল প্রচণ্ডভাবে? প্রিয় মানুষের উপর রাগ অভিমান দেখানো যায়, কিন্তু আঘাত করা যায় না। তোমার ভাইও করতো না, শুধু আমাকে ভয় দেখানোর জন্য, নিজের ভিতরে ভয়টা কাটানোর জন্য। যা ওনার চোখে ছিল আমাকে নিয়ে, সেই ভয় কাটাতে আমাকে ভয় দেখেছে। মায়ের কথাগুলো শুনে হৃদ চমকে ওঠে, মায়ের দিকে তাকিয়ে থেকে অবিশ্বাস্য নজরে। কারণ আজ মায়াকে বড় বড় আর বউ বউ লাগছে হৃদের কাছে। হৃদের মনে হচ্ছে মায়ের হৃদকে বুঝতে শিখে গেছে, যার জন্য হৃদের না বলা কথাগুলো আজ মায়ের চোখে ধরা পড়ে যায় ভালো করে। আর আয়ান আজ শুধু মায়ের কাজকর্মে বারবার ধাক্কার পর ধাক্কা খেয়েছে। কি বলবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। তাই আটকে আসা গলায় ঠোঁট কামড়ে নিজের কান্নাটাকে চেপে ধরে থেমে আস্তে করে বলে, তুমি সব কিছু বুঝতে শিখে গেছো মায়ের পাকে, আর সেই জন্য এখন চোখের ভাষাও পড়তে শিখেছ ভালো করেই। আর সেটা কি করে, কবে হলে তুমি এতটা বড়? আয়নের এমন কথায় মায়ের নিজেকে সংযত করে ভুরু কুচকে করে, দাদিকে বলবা না তো? আয়নের নিজের মাথাটা বাড়িয়ে সুমতি জানায়, না বলবে না। আয়ন সুমতি পেয়ে মায়ের হালকা লাজুক হেসে মিষ্টি সুরে নিজের দিকে তাকে বলে, আমি তোমার ভাইকে ভালোবাসি। মায়ের এমন কথায় মুহূর্তে আয়ন পাথরে মূর্তি হয়ে যায়। কোথায় আছে, কি হয়েছে, কোনো কিছু বোধগম্য গমন হচ্ছে না আয়নের। মুহূর্তে থমকে গিয়ে পুরো আকাশ সমতুল্য এটা বুঝে যায় যে আয়ন মাথার উপর পড়ে যায়। আয়ন প্রথম ভালোবাসা ছিল মায়া, সেই সাথে কোনো নারীকে নিয়ে স্বপ্নগুলো ছিল প্রথম প্রথম, যা এখন মায়ের লাস্ট একটা কথার মধ্যে ভেঙে গেল। শুধু যে আয়নের মন ভাঙছে সেটি কিন্তু নয়, সেই সাথে আয়ন পুরোটাই ভেঙে গুড়িয়ে ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে। যাকে নিয়ে শত শত স্বপ্ন দেখেছিল তা পরোক্ষে শেষ হয়ে গেছে সবটা। আয়ন শক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়েছে। মায়ের কথাগুলো শুনে আয়ন অনুভূতি শূন্য হয়ে পড়ে জায়গায়, থমথমে পরিবেশে, কারো মুখে কোনো কথা নেই। মায়ের হৃদের সামনে ভালোবাসি কথাটা প্রকাশ করতে লজ্জায় সিটিয়ে আসে, চুপ করে আছে মাথা নিচু করে। আর হৃদ অবাক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। হৃদের চিন্তা ভাবনার বাইরে এমন কিছু ছিল। হৃদ জানতো ওর বউ ওকে ভালোবাসে, কিন্তু কখনো মুখে প্রকাশ করেনি মায়া সেটা। কিন্তু এইভাবে প্রকাশ করবে সেটা ভাবতে পারেনি। তাই বউয়ের দিকে হতবাক হয়ে তাকিয়েছে হৃদ। ভার্সিটি খালি মাঠে তিনজনে তিন রকম অনুভূতি নিয়ে বসে আছে। আয়ন ভারাক্রান্ত কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকলেও অন্যজন বেশ খানি আনন্দ সুখিত দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। আর মায়ের নিজের লজ্জা ভরা দৃষ্টিতে লুকানোর সেই চেষ্টা করছে, কারণ হঠাৎ করে কি থেকে কি বলে ফেলেছে হৃদের সামনে সেটা বুঝতে পেরে এখন লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়েছে। এমন থমথমে পরিবেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে আয়ান মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে অনুভূতি শূন্য হয়ে মাটির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকে। আয়ানকে হঠাৎ করে মাটিতে বসতে দেখে চমকে ওঠে হৃদয়, মায়াও।
পরে মায়া হঠাৎ করে আয়ানকে এইভাবে বসতে দেখে ঝটপট এগিয়ে যেতে পিছন থেকে হৃদ বাধা প্রদান করে মায়াকে। হৃদ মায়াকে উদ্দেশ্য করে বলে, নিষিদ্ধ সুরে বলে, ডোন্ট। মায়াকে হৃদের এমন কথায় মুহূর্তে থেমে যায়। পরে হৃদের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে থেকে আবার ঘাড় ঘুরিয়ে আয়নের দিকে তাকায়। পরে হঠাৎ করে আয়নে কি হলো বুঝতে না পারে চিন্তিত মায়াকে বলতে না দিয়ে হৃদ বলে, নো মোর ওয়াট, গাড়িতে গিয়ে বসো রাইট নাও। হৃদের এমন শক্ত গলার কথা শুনে মুহূর্তে মায়া বোকা বনে যায়। হঠাৎ করে আবার হৃদের কি হতে পারে বিষয়টা ভেবে উঠতে পারছে না মায়া। তাই নিজের দৃষ্টি বদল করে পরপর দুজনের দিকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ গাড়ি ধীর পায়ে এগিয়ে যায় হৃদের গাড়ির দিকে। পরে আবারও ঘাড় ঘুরিয়ে আয়নকে এক পলক দেখে নিয়ে আস্তে করে গাড়িতে উঠে পিছনে ছিঁড়ে। মায়া যেতে কষ্টে ফুপিয়ে ওঠে আয়নকে ফুপাতে দেখে একটা দীর্ঘশ্বাসে হৃদ। কারণ হৃদ আয়নের মনের অবস্থা বুঝতে পেরে মায়াকে এসব থেকে দূরে যেতে বলেছিল। হৃদ চায়নি মায়ের সামনে আয়নের ফিলিংসটা প্রকাশ পাক, কারণ এতে করে আয়ন ছোট হতে পারে আর মায়া ইতস্তত বোধ করুক। পরে হয়তো মায়া কখনো আয়নের সামনে আসতে চাইতো না লজ্জায়। তাই দুজনের দুদিক থেকে বুঝে হৃদ মায়াকে আয়নের কাছে আসতে দেয়নি। আর তাছাড়া আয়নের এই অবস্থার জন্য হৃদ কিছুটা হলেও দায়ী। তাই নিজেকে স্বাভাবিক করে হৃদ আয়নের সামনে হাঁটু গেড়ে বসে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, দেখ, বউ নিয়ে সান্ত্বনা দেওয়ার মতো ছেলে আমি না, আমার বউ আমারই। তবে আজ তোর পরিস্থিতির জন্য কোথাও না কোথাও আমি জড়িত, কারণ আমি নিজের ফিলিংসটা বুঝতে গিয়ে তোকে থামাইনি। আমার রীতের সাথে মিশতে আমার তখন উচিত ছিল তোকে থামানো, কিন্তু কি করব, তোকে দিয়েই তো বোঝাতে পারি আমি আমার হৃদকেও কতটা চাই। তাছাড়া তোর আশেপাশে আমার হৃদও ছিল অনেকটা সেফ, তাই আমি তোকে কখনো বাধা প্রদান করিনি। আমি কিন্তু শুরু থেকে জানতাম তুই হৃদকে পছন্দ করিস। আমি জানা সত্ত্বেও চুপ ছিলাম, কারণ আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার হৃদ আমার অবহেলার পরে অন্য কাউকে ভালোবাসতে পারে কি না। কিন্তু সেটা কখনোই ছিল না হৃদের মাঝে, আর সেটা আমি কোনোভাবে বুঝতে পারি। তোর সাথে হাসি খেলে কথা বললেও যেটা বলতো সেটাও করতো। কিন্তু তুই কি কখনো লক্ষ্য করেছিস হৃদের সব পাগলামো জুড়ে ছিলাম আমি। আমি কিন্তু হৃদকে কখনো আমার আশেপাশে ঘেঁষতে দিতাম না, তারপরেও কিন্তু আমাকে ছুঁয়ে দ্বিধাবোধ করতো না কখনো। এই জড়িয়ে ধরতো, তোর সামনে কামড় খেত, আমি সামনে না থাকলে চুপি চুপি আশিকের কাছ থেকে আমার খবর নিত। সব কিছু ছিল আমাকে ঘিরে। কিন্তু সেটা যদি তোর বেলায় বলি, হৃদ কি কখনো এরকম কিছু করেছে? ও কি সহজভাবে কখনো তোর হাতটা ধরেছে? ধরেনি। কারণ সবটা জুড়ে শুধু আমিই ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। কথাগুলো বলে হৃদ হালকা থামে, আবার বলে, দেখ, তুই আমার বউকে পছন্দ করিস, আর আমার বউকে পছন্দ করে এমন ছেলেকে আমি বসে বসে সান্ত্বনা দেব? এতটা পাগল আমি নই। যদি বলার হয় তো তোকে মেরে দুনিয়া ছাড়া করতে পারি বউয়ের পেছনে পড়ার জন্য, কিন্তু তোকে করবো না, কারণ তুই আমাকে অনেক হেল্প করছিস হৃদকে কাছে পেতে। তাই তোর জন্য ছাড়। তুই ভাই বলো কথা, বউয়ের জন্য ভাইকে তো আর মারতে পারি না। তোকে মারবো না, যা এখন বাসায় যা, নিজেকে ঠিকঠাক কর তাড়াতাড়ি, কারণ আমার বউয়ের জন্য কষ্টটা আমিও পাবো, অন্য কেউ নয়। সেটা আমি কারোর সাথে ভাগ করতে চাই না, বিকজ মেডেলি লাভ হার, এতটাই ভালোবাসি যতটা তো চিন্তা শক্তির বাইরে, ওয়ান কাইন্ড অফ দিও না। বউ ছাড়া আমি অচল ভাই। তাই বউ নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনবো না, যেটা হয়েছে সেটা ভুলে যা, চললাম। কথাগুলো বলে হৃদ উঠে দাঁড়ায়, কিন্তু আয়ান তখন স্তব্ধ হয়ে মাটিতে অনুভূতি শূন্য। হৃদ কিছুটা পথ এগিয়ে গিয়ে গাড়ির সামনে আসতে পিছন থেকে আয়ান ওইভাবে মাটিতে বসে তাকিয়ে থাকে। হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার ভালোবাসার সাথে সাথে যদি মায়ের ভালোবাসা যুক্ত থাকতো আমার জন্য, তাহলে কি যেতে দিতে মায়াকে? আয়নের এমন প্রশ্নের সাথে সাথে হৃদ জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের দুহাত রাগে মুষ্টিবদ্ধ করে পিছন ফিরে আয়নার দিকে না থেকে শক্ত গলায় বলে ওঠে, মেরে দিতাম আমি দুজনকে। নিজের ব্যবহার করা টিস্যুতে অন্যের টাচ পছন্দ নয়, সেটা বউ তো অনেক দূরে। কথাটা বলে হৃদ এক মুহূর্ত দাঁড়ায়নি। চোখের পলকে মায়াকে নিয়ে গাড়ি করে উধাও হয়ে যায় ভার্সিটি থেকে। হৃদের গন্তব্য আপাতত নিজের বাড়ি, কারণ আজ অনেক কিছু হয়ে গেছে। তাছাড়া এখন মায়াকে প্রোটেক্ট করতে হবে, পরে না হয় বাকি সব কিছু নিয়ে ভাবা যাবে। আর আয়ান আহত মন নিয়ে উম, ভেঙে পড়ে নিজের ভালোবাসার জন্য কার সাথে লড়াই করবে, যে নিজের ভাইয়ের সাথে নাকি নিজের ভাগ্যের সাথে? কেন তার সাথে এমন হলো? সে তো কোনো দোষ করেনি, কাউকে ভালোবাসে। যদি ভাগ্যের লিখন না ছিল
কেন মায়ের প্রতি আয়নের ভালোবাসার সৃষ্টি হলো? আর যদি হলো তো মায়াকে কেন তার থেকে দূরে থাকতে হচ্ছে? কেন দুই ভাই একটা মেয়ের ভালোবাসার প্রতি আকৃষ্ট হচ্ছে? ভাগ্য, টেলাস, এই কোন খেলায় খেলেছে নিয়তি তার সাথে? হৃদ পুরো রাস্তা খুশি মনে বারবার মায়ের দিকে ঘাড় ঘুরে তাকিয়েছে, কারণ আজ মায়ের নিজের মনের কথাটা হুট করে হৃদের সামনে বলে ফেলছে। আর তার জন্য এখন হৃদের সামনে লজ্জায় ছিটিয়ে যাচ্ছে। হৃদ এমন করে বারবার তাকানো আর সেটা উপভোগ করছে হৃদ ভীষণভাবে। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে দুষ্টু এসে আরও বেশি বেশি মায়াকে লজ্জায় ফেলছে। একটা সময় হৃদ হঠাৎ করে মায়ের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। আকস্মিক ঘটনায় মায়া ভয় পেয়ে সাথে সাথে নড়াচড়া করতে উঠে হৃদ বাম হাতে মায়াকে বুকের মধ্যে চেপে ধরে শক্ত করে। মায়া হৃদের বুকের মধ্যে জায়গা পেয়ে আর নড়াচড়া করার প্রয়োজন বোধ করেনি। ঘাপটি মেরে বসে থাকে হৃদের কোলের উপর। খানবাড়ি বিরাট প্রশ্ন সমীহীন হয়ে বসেছে। খান পরিবারের সদস্যরা, হৃদের দাদা দাদি, ফুপা ফুপি, ফিহা, আরিফ, বাড়ির সব সার্ভেন্টরা। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। সবাই খানিকটা চিন্তিত হয়ে বসেছে। সবার এত এত চিন্তার কারণ হলো ফিহা আর আরিফকে নিয়ে। কারণ কিছুক্ষণ আগে ফিহা আর আরিফকে একসাথে দেখেছে হেনা খান। একসাথে দেখেছে বলে ভুল হবে। ফিয়া আরিফের কোলের উপর উঠে ভালোবাসার কথা বলছিল। আরিফ ফিয়ার থেকে বাঁচার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছিল, সেটা দেখে ফেলেছে হেনা খান। আর তখন থেকে খান বাড়ির ড্রয়িং রুমে সবাই আলোচনা সভা। এই আলোচনা আরিফের মনে যতটা ভয় কাজছিল তার ছিটে ফোটা কাজ নেই ফিয়ার মনে। কারণ সবার এত এত চিন্তার প্রধান কারণ হচ্ছে ফিয়া আর তার বলাটা প্রতিকথা। ডাইনিং রুমে সবাই একসাথে জড়ো হয়েছে, তখনই ফিয়া এমনটা কেন করছে জিজ্ঞাসা করতে ফিয়ার উত্তর বলে, ফিয়া আরিফকে ভালোবাসে আর ওকেই বিয়ে করতে চায় কয়েকদিনের মধ্যে, নয়তো সে আরিফের জন্য কিছু একটা করে বসবে। ফিয়ার এমন পাগলামিতে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। সবাই এমন তাকানো দিকে আরিফ বলে সে নাকি ফিয়াকেও বিয়ে করতে চায় না। ওদের চাওয়া পাওয়ার জন্যই এখন সবাই মাথায় হাত রেখে চিন্তায় বসে আছে। কি করবে না করবে, কি করা উচিত, কার কথা শুনবে আর কার কথা শুনবে না। সবাই এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে হৃদ মায়াকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করে। হৃদ মায়াকে কোলে করে ডাইনিং টেবিলের সামনে আসতে সবাই গম্ভীর মুখ চিন্তিত হয়ে বসে থাকতে দেখে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। মায়া হৃদকে তীক্ষ্ণ দৃষ্টিকে সামনের দিকে তাকাতে দেখে সেও হৃদের দৃষ্টি অনুসরণ করে সবার সামনের দিকে তাকায়। সবাই টেনশনের সহিত বসে থাকলো। আস্তে করে হৃদের কোল থেকে নেমে সবার অগোচরে মায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে সামনের দিকে যেতে নিলে পাশ থেকে হৃদ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরার সামনে গিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে সবাই এক পলক তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, কোন দুঃখে শোক দিবস পালন করছে শুনি? হৃদের এমন তেরা কথায় সবাই চমকে ওঠে, হৃদের দিকে তাকায়। সামনে হৃদ ও মায়াকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেয়ে যায় সবাই, বিশেষ করে ফিয়া ও আরিফ। আরিফের ভয়টা হলো মায়াকে নিয়ে, সে যদি কীরকম রিয়াক্ট করবে আরিফের সম্পর্কে এটা জানার পর। আর দ্বিতীয়ত বোনের বিবাহিত জন্য যেন কোনো রকম সমস্যায় পড়তে না হয়, এটা ভেবে আরিফ বেশ চিন্তিত। আর ফিয়া ভয় হচ্ছে শুধু হৃদকে নিয়ে, কারণ ফিয়া সবার উপর জোর খাটিয়ে কথা বলতে পারলেও হৃদের সামনে সেটা বলার কোনো সুযোগ নেই। তাছাড়া নিজের ভাই আয়ানকেও আরিফের বিষয়ে রাজি করাতে পারবে, কিন্তু হৃদ সে তো আস্ত একটা বাঘের সমতুল্য, কথা ছাড়াই কাঁচাই খেয়ে ফেলবে। কী কথা বলতে চেয়েছে সেটাই শুনতে চাইবে না কোনো কালে। ফিয়ার এমন সব চিন্তা ভাবনা আরও এক ধাপ এগিয়ে নিজের ভয়টা বেড়ে যাচ্ছে আপন গতিতে। ফিয়া ভয় ভয় নজরে সবাইকে এক পলক দেখে নিল। হৃদের সামনে নিজের মুখ খুলছে না, উল্টো তার মতো করে ভয় পাচ্ছে। যদি হৃদ উল্টো পাল্টা করে ফিয়া আর আরিফের বিষয়ে, তাই ফিয়া সবাইকে লক্ষ্য করে ভয় ভয় নজরকে সবাইকে এক পলক দেখে নিয়ে শুকনো একটা ঢোক গিলে হৃদের দিকে তাকিয়ে থেকে ভয়াত করে বলে, আসলে ভাইয়া ইয়ে মানে ফিয়াকে তোতলাতে থেকে হৃদ সন্দেহ দৃষ্টিতে ফিয়ার দিকে তাকিয়ে থেকে চাপা শুরু বলে, তোর মানে করা শেষ হলে হয়ে থাকে তো আমরা কি পরের কথাগুলো শুনতে পারবো? হৃদের চাপা শুরু কথা শুনে ফিয়া জান যায় অবস্থা, ভয়ে কাচুমাচু করতে থাকে। ফিয়া নিজের ভয় সংযত রেখে হৃদকে কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে হেনা খান হৃদকে উদ্দেশ্য করে কাট করবে, ও কি বলবে আমি বলছি শোন। ফিয়া আরিফকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, তাও আবার কিছুদিনের মধ্যে। হেনা খানের কথায় কপাল কুঁচকে এলো। ও বলে, তো হৃদের খাপছাড়া উত্তর পেয়ে হেনা খান তেলে বেগুনে জ্বলে ওঠে। তো মানে কি বুঝতে পারছিস না হৃদ, আমি কি বলছি? আরিফ ফিয়াকে ভালোবাসে না আর একে বিয়ে করতে চায় না। দাদির এমন কথা হৃদ আবারও দায়সারা ভাবে বলে, তো সেটা আরিফের সমস্যা।
আরিফ জানে ও কিভাবে ওর সমস্যার সমাধান করবে। এতে ফিয়ার কি করেছে? ও তো আরিফকে ভালোবাসে, তাই ও বিয়েটা করবে। ফিয়া বিয়ের পরে আরিফ ঠিক করে নিতে পারবে নিজের মতো করে। আর তাছাড়া বিয়ে করতে দুজনকে ভালোবাসা থাকতে হবে, এটা কোনো বাধ্যতামূলক কিছু নয়। সো ফিয়ার ভালোবাসায় যথেষ্ট আরিফকে সুখে রাখার জন্য। হৃদের এমন কথা শুনে ফিয়া খুশিতে লাফিয়ে ওঠে। ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। পাশ থেকে ফিয়ার আম্মু ফিয়াকে চোখ রাঙিয়ে চুপ করে দেয়। হৃদ, তুই বুঝতে পারছিস না ফিয়া আর একসাথে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো, ভালোবাসা না হলে সংসার হয় না বাবা। ফিয়ার আম্মুর কথা রি স্বাভাবিক কণ্ঠে বলে, সবই হয় ফুপু, মূল বিষয়টা হচ্ছে চেষ্টা। চেষ্টা থাকতে হবে 100%। আর তুমি সেটা বুঝতে চাইছো, সেটা হচ্ছে আরিফ আর্থিক অবস্থা তেমন ভালো নয় সেটা। তো তোমার মেয়ে সুখে থাকতে পারবে কি না? তোমার জানা মতে ফিরে সর্বোচ্চ সুখে থাকবে আরিফের কাছে। আরিফ মেধাবী ছেলে, নিজের মতো করে দুটো ব্যবসা দাঁড় করেছে। কিছু গেলেই সফলতা আরিফকে ছুঁয়ে। সো তুমি এই নিয়ে টেনশন করো না। আমার মনে হয় আমি কথাগুলো সবাইকে বোঝাতে পেরেছি, তাই আর কোনো কথা বলতে হবে না আমাকে। দাদা ভাই, তুমি আরিফের আব্বু আম্মুকে খবর দাও, ওনারা খানবাড়িতে আসুক। আরিফ ফিয়ার বিয়ে এর পরে তোমরা সবাই একসাথে বসে বিয়েটা ঠিক করে ফেলো। যেখানে ভালোবাসা আছে সেখানে আর কিচ্ছু প্রয়োজন নেই। হৃদের এমন কথা সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। কারণ ছেলে ভালোবাসার ও বুঝতো না, সেই ছেলে আজ অন্যের ভালোবাসার ঘর ঠিক করে দিচ্ছে। সবার এমন চিন্তা ভাবনার মাঝে মায়া খুশিতে লাফিয়ে ওঠে, দৌড়ে গিয়ে ফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ফিয়া সাথে সাথে মায়াকে জড়িয়ে ধরে, দুজনে একসাথে লাফাতে খুশিতে। মায়ের খুশি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিফ, কারণ মায়াকে নিয়ে সে ভয় পেয়েছিল সেটি এখন দূর হয়ে গেছে মায়ের হাসি মুখটা দেখে। সবাই খুশি মনে, তারও কোনো আপত্তি নেই কোনো কিছুতে। নিজের সুইমিং পুলের সামনে চিন্তিত হয়ে বসেছে হৃদ, দৃষ্টি তার সুইমিং পুলের নীল পানির উপর। হৃদের শত চেষ্টা ভাবনার কারণ হলো মায়ের সাথে ঘটে যাওয়া আজকের ঘটনা ছেদ করে। হৃদ মায়ের বডিগার্ডগুলোকে যখন গুলি করবে তখনই ওরা ভয়ে হৃদের সামনে বলে ওদের নাকি কেউ একজন ডেকে নিয়ে একটা রুমের ভিতরে আটকে দেয়, তাই সময় মতো মায়ের কাছে থাকতে পারেনি বন্দি অবস্থায়। হৃদ সম্পূর্ণ কথাগুলো শোনার পর শান্ত হয়ে আশিককে ছেড়ে দেয়, কারণ হৃদ বুঝতে পারে মায়ের কাছে আসা আজকের ব্যক্তিটি প্রি প্ল্যানিং ছিল মায়াকে নিয়ে যেতে। কিন্তু ভাগ্য ভালো থাকায় আজ আয়ান ঠিক সময়ে এসে পড়েছে, মায়া বেঁচে যায়। কিন্তু ব্যক্তির এখনও পর্যন্ত সঠিক সন্ধান করতে পারেনি হৃদ, কারণ মায়ের বর্ণনা অনুযায়ী হৃদ কিছু সত্য তথ্য কালেকশন করছে ওই ব্যক্তিটি। সেই তথ্য অনুযায়ী ব্যক্তির নাম সাব্বির, বয়স 26, বাবা হোসেন শিকদার, বাড়ি ঢাকা উত্তরা। সাব্বিরের সব তথ্য হৃদের হাতে থাকা সত্ত্বেও হৃদের কেন জানি সাব্বিরকে স্বাভাবিক মেনে নিতে পারছে না। হৃদের মনে হচ্ছে সাব্বির যেটা আইডিতে আছে সেটা সম্পূর্ণ ফেক, যেটা রিয়েল সেটা লুকায়িত সবার কাছ থেকে। আর সেটা কি হতে পারে সেটা নিয়ে হৃদ গভীর মনোযোগ সহকারে ভেবেই যাচ্ছে পরপর। গাল ফুলিয়ে ড্রয়িং রুমে বসে আছি আমি, আর আমার এমন বসার কারণটা হলো দাদি আর আমার স্বামী। আজ ফিয়ার বিয়ে ঠিক হয়েছে আরিফ ভাইয়ের সাথে। আব্বু আম্মু আপু দুলাভাই আর আমার ছোট্ট 5 বছর বয়সী বেবি জিশানটাও এসেছে খান বাড়িতে। আর সন্ধ্যার দিকে সবাই মিলে ফিয়া আর আরিফের বিয়ের ডেট ফিক্স করেছে 1 সপ্তাহ পরে ওদের বিয়ে। বিয়েটা মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে হবে, এটা আরিফ ভাইয়ের শর্ত। ভাইয়া চায় ওর অবস্থা থেকে ওকে ফিয়া মেনে নেয়। ফিয়াও দেরি না করে রাজি হয়ে যায়, তাই আপাতত ফিয়া এখানেই থাকবে। আর আমরা ওইখান থেকে আরিফ ভাইয়াকে নিয়ে বরযাত্রী নিয়ে আসবো খানবাড়িতে। সব কিছু ঠিকঠাক, আপু আর দুলাভাই এতে সম্মতি জানা। বিয়েটা যেহেতু 1 সপ্তাহ পর হবে, তাই আমার পরিবার সবাই আজ রাত থেকে সকিপারে হবে, তাই পরিবারের সবাই আজ রাতটা থেকে সকলের চলে যাবে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে। এখন অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটা আমাকে নিয়ে। আমি কোন পক্ষের সদস্য হব? কারণ দুটোই আমার, একদিকে আমার পরিবার তো অন্যদিকে শ্বশুরবাড়ি। কোনটা ফেলে কোনটাতে থাকবো, এতে শত চিন্তার অবসান ঘটে আম্মু আব্বু বলে ওঠে তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ে চলে যেতে ভাইয়া বিয়েতে। এতে করে আরিফ ভাইয়ের সম্মতি জন্য পরক্ষণে আব্বু আম্মুর সাথে সাথে আমিও মনে মনে ঠিক করলাম রেখেছিলাম, তাই ওরা বলার সাথে সাথে আমি খুশিতে লাফিয়ে উঠে সম্মান দিয়ে যে আমি তাদের সাথে আমার বাড়ি যাব আরিফ ভাইয়ের বিয়ের জন্য। কিন্তু আমার এই সম্মতি জানানোর পিছনে ঘুরে আপত্তি জানায় খানবাড়ির সদস্য সবাই, মানে আমাকে যেতে দেবে না কোনো কালে। আমি তাদের এমন আপত্তিমূলক কথায় গভীরভাবে শোকাহত।
তাই সেই শোকাহতের সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়। আমি সেই মন খারাপ ভাবটা বজায় রেখে আস্তে করে ড্রয়িং রুমে বসে পড়ি দাদির পাশে, পারবো না বলে। আমাকে মন খারাপ করতে দেখে আপু, দুলা ভাই, দাদা, ফিয়া, ফুপি, ফিহা, নিহাপু, ফয়সাল ভাইয়া বোঝাতে সক্ষম হলো, দাদিকে বোঝাতে অক্ষম হয় আমার পরিবারের সবাই। দাদি এক কথা, আমার সোনামা, আমার দাদির এমন জিদ্দি টাইপের কথায় অসহায় হয়ে আমার পরিবারের সবাই আরিফ ভাইকে আমাকে মন খারাপ করতে দেখে আমার গুণধর স্বামী ফোন দেয় আমাকে ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িতে আরিফ ভাইয়ের বিয়ের জন্য। কথাগুলো বলতে আরিফ ভাইয়ের খানিকটা সময় লেগেছে, কিন্তু আমার গুণধর স্বামীর উত্তর আসতে 1 সেকেন্ডও দেরি হয় না। ওনার কাট কাট গলায় উত্তর দেয়, আমি কোথাও যাব না, খানবাড়ি থেকে বিয়ে করতে হলে আরিফ ভাইকে ঢাকা থেকে বিয়ে করুক, নয়তো আমি কোথাও যেতে পারবো না। আমাকে নাকি খানবাড়ি থেকে আরিফ ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে হবে। ওনার এমন শক্ত গলার কথা শুনে মুহূর্তে অসহায় দৃষ্টিতে তাকায় আরিফ ভাইয়া আমার দিকে। আমি ভাইয়ের তাকানো মানে বুঝতে পেরে চুপ করে যাই, কারণ আমি জানি জেদ করলে আমাকে কোথাও যেতে দেবে না আমার গুণধর স্বামী। এর আগে পিছে ছিলাম তখন অনেক কাহিনী হয়েছিল আমাকে নিয়ে, এখন আর কোনো কিছুতেই করতে চায় না, তাই আপাতত চুপ থাকা আমার জন্য বেটার অপশন। পুরো ড্রয়িং রুমে গাল ফুলিয়ে বসে ভেবে নেয় এক মনে, এখন রাত 9টা বাজে। উনি, দাদাজান আর আয়ান ভাইয়া কেউ এখনো বাসায় ফিরেনি অফিস থেকে। দাদাজান ফিয়ার ডেট ফিক্সড করে আবার চলে যায় অফিসের কাছে, আর উনি সকালে অফিসে গিয়েছিল এখনও আসেনি। আর বাকি রইল আয়ান ভাইয়া। তো আয়ান ভাইয়াকে কালকে লাস্ট ভার্সিটিতে দেখেছিলাম, পরে আজ অবধি দেখা হয়নি। আয়ান ভাইয়া কোথায় আছে তাও জানি না। ফিয়াকে জিজ্ঞাসা করছিলাম আয়ান ভাইয়ের কথা, উত্তরে ফিরে বলল ও নাকি জানে না আয়ন ভাই কোথায় আছে। পরে এই বিষয়ে আমি আপাতত কিছুই জানি না। কথাগুলো মূলত আমার একটাই জায়গায় রুটিন হয়েছে। এইভাবে ঘুরঘুর করতে করতে হুট করে আমার ফোনে টং করে একটা মেসেজ আসে। আস্তে ঠোঁট উল্টিয়ে ফোনের দিকে, পরে মেসেজের অপশানে ঢুকতে কান্না চলে আসে আমার। উনি সাথে সবসময় এমন করে আমার কষ্টটা কখনোই বুঝতে পারে না। টলমল চোখ নিয়ে সামনের দিকে ঘুরতে আবার চোখে পড়লো আমার বড় অপর বেবি জিশানকে। জিশান আমাকে মামুনি বলে সম্বোধন করে থাকে। পিচ্চিটা আমার সাথে অনেক ভাব, সে আগে থেকে। আমার বিয়ে হওয়ার পর থেকে জিশান অনেকটা সময় আমার সাথে থাকতো, পরে হুট করে আমার বিয়ে হয়ে যায়, তাই তেমন একটা আমার সাথে থাকার সুযোগ হয়নি। কিন্তু আজ এতদিন বাদে জিশানকে পেয়ে বেশ আনন্দে কাটছে দিনটা। তবে আমার এত শত আনন্দের তালা মারে আমার গুণধর স্বামী। জিশান আমার টলমল চোখ থেকে আদু আদু হাতে আমাকে জিজ্ঞাসা করে সামনে বসে। আমি জিশানের ইশারা পেয়ে ওর সামনে বসে পড়ে আস্তে করে। আমাকে ওর পাশে বসে আদু আদু হাতে আমার চোখ মুছে দিয়ে আদুর সহিত বলে, মামুনি তুমি কাঁদছো কেন? জিশানের কথা আমি নাক টেনে বলে উঠি, তোর পচা আঙ্কেলটা আমাকে শুধু কষ্ট দেয় কেন জানি না, ঠোঁট উল্টিয়ে। আমার এমন কথায় জিশান আদুরে সহিত দু হাতে আমার চোখের পানি মুছতে মুছতে বলে, কাঁদে না মামুনি, আঙ্কেলটা আসলে আমি বকা দিয়ে দিব। জিশানের কথায় আমি কান্না অফ করে সুমতি টেনে, আচ্ছা ভালো করে বকে দিব কিন্তু। আমার এমন কথার সাথে সাথে কেউ একজন পেছন থেকে বলে ওঠে, কাকে বকা দেবে শুনি? পেছন থেকে পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে চমকে উঠে আমি। আর জিশান পিছনে ঘুরে তাকায়, চোখে পড়ল আমার বিশেষ গুণধর স্বামীকে নিজের কৌটো হাতে নেওয়ার অবস্থা। ওনার এমন অবস্থা দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারি উনি মাত্র অফিস থেকে ফিরছেন। ওনাকে দেখার সাথে সাথে আমার ফোনের মেসেজগুলোর কথা মনে পড়ে যায়, তাই ওনাকে এক পলক দেখে কথা না বলে চুপচাপ উঠে দাঁড়াই আমি। আমাকে উঠে দেখে উনি হাসি মুখে এগিয়ে এসছেন আমার দিকে। আমি ওনাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি কারো কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটতে থাকি, ওনার সাথে কথা বলতে চাইনি বলে। আমাকে ওনার সাথে কথা বলতে না দেখে চুপচাপ চলতে থেকে উনি পিছন থেকে আমাকে উচ্চস্বরে বলে, ম্যাডাম কি আমার সাথে রাগ করছে নাকি? তার ভাইয়ের বিয়েতে যেতে দিচ্ছেন বলে? ওনার এমন কথায় ও আমি কোনো রকম রিয়াক্ট না করি, কারণ এই রাগটা নিয়ে না নিয়ে আমার রাগটা অন্য কিছু নিয়ে, যা আমার ফোনের মেসেজ অপশনে আছে সেটা নিয়ে। তাই ওনার কোনো কথার উত্তর না দিয়ে আমি আগের মতো চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছি। আমাকে কোনো রকম রিয়াক্ট করতে না দেখে উনি আবারও বিনীত স্বরে বলে, ম্যাডাম
বোঝাতে চাচ্ছেন না কেন? ম্যাডামকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। সে কি আমার কষ্টটা বুঝবে? ওনার এমন কথায় আমি থমকে গেলাম। মুহূর্ত পরে আস্তে করে ওনার দিকে ঘুরে বলে উঠি, আমি কেন বুঝবো আপনার কষ্টটা? আপনার কত সুন্দর সুন্দর ম্যাডাম আছে, অফিসে আছে, তা যান না তাদের কাছে। আমার এমন কথায় কথার মানে বুঝতে না পারে উনি কপাল কুঁচকে বলে ওঠে, মানে? ওনার কপাল কুঁচকে তাকাতে দেখে আমার আরও রাগ উঠে যায়। একে এত সব কাজ করে বেড়ায়, দ্বিতীয়ত বোঝে না, বোঝার ভান করবে আমার সামনে, মানে? আমি কি কিছুই বুঝি না? কথাগুলো ভেবে আমি ওনার দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকে হনহন করে চলে যাই সেখান থেকে। আর উনি আমার পেছন থেকে কপাল কুঁচিয়ে তাকিয়ে থাকে আমার দিকে। হয়তো হঠাৎ করে আমি এমন করছি কেন, ভাবছি কপাল কুঁচিয়ে। ডাইনিং টেবিলে বসে আছি আমরা সবাই, রাতে খাবারটা সবাই একসাথে বসে বসে খাচ্ছে। সকাল হয়ে গেলে আমার পরিবার চলে যাবে, শুধু আমি ছাড়া। তাই আপাতত আমরা সবাই আজ একসাথে বসে রাতের খাবার খাচ্ছি। এখানে সবাই উপস্থিত, শুধু আয়ান ভাইয়া ছাড়া। উনি এখনও বাসায় আসেনি। আর আমার গুণধর স্বামী আমার পাশে বসে বসে খাচ্ছে আর বারবার আমার দিকে কুঁচকে তাকাচ্ছে, হয়তো কিছু বুঝতে পারছে না। আমার এক পাশে দাদি, অন্য পাশে আম্মু বসেছে, আর সামনে উনি। ওনার বারবার এমন তামাক্কানো বুঝতে পেরে আমি অভিমানে বসে একবারও তাকাইনি ওনার দিকে। থাকুক তাকিয়ে, আমার কি? আমি মনোযোগ সহকারে নিজের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। আমার এমন খাওয়ার মধ্য দিয়ে হঠাৎ করে উনি দাদিকে উদ্দেশ্যে বলে, দাদি আমি বিয়ে করছি কিছুদিনের মধ্যে। ওনার এমন কথায় সাথে সাথে আমার হাত থেকে চামচটা পড়ে যায় নিচে। খাবার নিয়ে চমকে উঠে ওনার দিকে তাকিয়ে থাকি। শুধু যে আমি একা তাকাইনি আছি তেমনটা নয়। খাবার টেবিলে সবাই, মানে ওনার পরিবারও ওনার দিকে সবাই হাঁ করে তাকিয়েছে। প্রত্যেকের মনে ওনার এমন কথায় হাজার বলিষ্ঠতা শখ খেয়ে যায়। থতমত পরিবেশে সবাই ওনার দিকে অবিশ্বাসে তাকিয়েছে। উনি বলতে চায় সেটা শোনার জন্য। আর দাদি ওনার কথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, মানে কি বলতে চাস তুই? কেন শুনতে পাওনি আমি বিয়ে করব কিছুদিনের মধ্যে? ওনার এমন কথায় দাদা ক্ষিপ্ত গলে বলে, তোর কাছে কি সব কিছু ছেলে খেলা নাকি রে? ছেলে খেলা নয়, আর বিদায় তো বিয়েটা করতে চাই। ওনার এমন কথায় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুহাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাভা করে কান্না করে বসে। আমাকে কান্না করতে দেখে মুহূর্তে সবাই তাকা অসহায় দৃষ্টিতে যায়। আর সাথে উনি কপাল কুঁচকে বলে, আরে কী রে বাবা, তোমার কী সমস্যা? তুমি কেন কান্না করছো? আপনি বিয়ে করবেন তো আমি কান্না করবো না? কান্না করতে আরে কেন কান্না করবে সেটাই তো প্রশ্ন করছে। আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন আর আমি কান্না করতে পারবো না? আমার এমন কান্নায় উনি খানিকটা বিরক্ত চাপা সরে বলে, আমি অন্য কাউকে বিয়ে করছি এটা তোমাকে কে বললো? ওনার এমন কথায় পাশ থেকে দাদি কৌতূহল, মানে? আর আমি কান্নাজড়িত কণ্ঠে বললে, কেন আপনি? উনি দাঁতে যাচ্ছে পেরে, তাই বলছি তোমাকে যে আমি অন্য কাউকে বিয়ে করছি। আমি বলছি আমি কিছুদিনের মধ্যে বিয়ে করব। কাকে করব সেটা বলি না। আর দাদি, আমি তোমার সোনামাকে দ্বিতীয়বার বিয়েটা করব। ওনার এমন কথায় মুহূর্তে কান্না অব হয়ে গেছে। আমার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তো সত্যি? হ্যাঁ, স্বাভাবিক কণ্ঠে নিজের দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলে, তাহলে ঠিক আছে। আমাদের এমন কথায় স্বস্তির নিঃশ্বাস পেল উপস্থিত সবাই। এতক্ষণ সবাই আটকে থাকলেও ওনার এমন কথায় এই মুহূর্তে নেই কারো ভেসে। আমি ঠিক বলেই আমার ফোনের মেসেজের কথাটা মনে পড়তে আবার সাথে সাথে বলে দিই, না না, ঠিক নেই, কিছুই ঠিক নেই দাদি। আমি তোমার নাতিকে কখনোই বিয়ে করবো না। দরকার হলে সারা জীবন কুমারী থেকে যাবো, তবুই বিয়ে করবো না। আমার এমন কথার সাথে সাথে উনি রাগে দাঁতে চেঁচিয়ে বলে, অলরেডি তুমি বিবাহিত, কুমারী মেয়ে হতে পারে না, অপশান নেই কুমারী হওয়ার। কপাল কুঁচকে, না, সেই সুযোগ আপাতত তোমার জন্য নেই। দেওয়া না আমার ভালোবাসা পর্ব 9। পুরো গল্পটা প্লেলিস্টে আর একটা পর্ব আছে।